আচ্ছা, আমরা হচ্ছে আজকে থেকে এপিথেলিয়াল টিস্যু শুরু করব। তো বেসিক্যালি আমাদের হিস্টোলজিতে আমরা মানে ফার্স্টে তো জেনারেল হিস্টোলজি পড়ছি, ফার্স্টে সেলের কিছু বেসিক পড়েছি, এখন টিস্যু শুরু করব আজকে থেকে। তো টিস্যু, আমাদের শরীরে মোট 4 রকমের বেসিক টিস্যু আছে, সবাই আমরা জানি। এপিথেলিয়াল টিস্যুটা আজকে থেকে শুরু করব। তো এখানে অনেক কিছু লেখা আছে, ঠিক আছে তোমরা লেখো, বাট আমি আমি যে মানে তোমাদেরকে এনকারেজ করবো যে তোমরা শুধু লেখো, নট নেসেসারি তোমরা বরং আমার কথা ফলো করে করে যদি লেখো। আমি আমার কথাগুলাই জাস্ট ডিকটেট যে করব ওরকম না, বাট তোমরা ব্লাইন্ডলি লেখার চেয়ে আমার কথাগুলো ফলো করে করে লিখো, ইট উইল বি ইজিয়ার ফর ইউ। ওকে, তো তো তাহলে এপিথেলিয়াল টিস্যুর মানে ফার্স্টে হচ্ছে যে একটা মানে ইন্ট্রোডাকশন টাইপ যদি মানে জিজ্ঞেস করে, অথবা ডেফিনিশনও অনেক মানে মানে তোমরা এটাকে বলতে পারো। মানে জিনিসটা হচ্ছে যে এখানে বেসিক্যালি দুইটা জিনিস আছে। একটা এরকম একটা এরকম বেসাল ল্যামিনা আছে, বেসাল ল্যামিনা, এবং এই বেসাল ল্যামিনার উপরে কালেকশন অফ সেলস, কালেকশন অফ সেলস, এবং সেল সেল এবং সেলগুলা হচ্ছে খুবই ক্লোজলি অ্যাগ্রিগেটেড থাকে, একটার সাথে আরেকটা খুবই ক্লোজলি মানে লেগে থাকে। আমার এই ছবিটা যে খুব একটা আইডিয়াল বা সুন্দর ছবি হচ্ছে এমনটা না, মানে লাইক একটা একটা বেসাল ল্যামিনার উপরে অনেকগুলো ক্লোজলি অ্যাগ্রিগেটেড সেল, এবং সেলগুলো হবে পলিহেড্রাল। পলিহেড্রাল মানে হচ্ছে বহুভুজ। বেসিক্যালি এখানে আমি সবগুলো সেল 4 কোণা দেখাচ্ছি, 5 কোণা 6 কোণা হতে পারে। সো ওইটাকে বলা হয় পলিহেড্রাল সেল। তো তাহলে হচ্ছে যে মানে এপিথেলিয়াল টিস্যুর যদি ডেফিনিশন জিজ্ঞেস করে, কালেকশন অফ ক্লোজলি অ্যাগ্রিগেটেড পলিহেড্রাল সেল, তাহলে এই হচ্ছে সেলের কথা গেল। রেস্টিং অন এ বেসাল ল্যামিনা, তারা কিসের উপর রেস্ট করে? একটা বেসাল ল্যামিনার উপরে রেস্ট করে। এই বেসাল ল্যামিনা কি, এটা আমি একটু পরেই বলবো, আপাতত জাস্ট এটা খেয়াল রাখো যে রেস্টিং অন এ বেসাল ল্যামিনা। এই হচ্ছে ওদের মানে বেসিক মানে মানে কনফিগারেশন। সেল থাকবে ক্লোজলি অ্যাগ্রিগেটেড এবং তারা থাকবে অনেক বেসাল ল্যামিনা, এবং এর সাথে বেসিক ফাংশনটা কি? কাভার্স দ্য সারফেস অফ দ্য বডি। সে সারফেসটা হতে পারে এক্সটার্নাল সারফেস, সে সারফেসটা হতে পারে ইন্টারনাল সারফেস অথবা ইন্টারনাল ক্যাভিটি। এছাড়া মানে যত বডি টিউব আছে সেই বডি টিউবগুলা, তাহলে এক্সটার্নাল সারফেস বলতে আমি মানে কি বলবো, তাহলে যেমন যেমন মানে এক্সটার্নাল সারফেস মানে এক্সাম্পল হচ্ছে যেমন এপিডার্মিস অফ দ্য স্কিন। আর আর কি বলছে, লাইন্স দ্য বডি টিউব অথবা লুমেন। কি কি কোন কোন মানে কি কি লুমেন আছে আমাদের বডিতে বা টিউব আছে? যেমন অ্যালিমেন্টারি টিউব আছে, রেসপিরেটরি ট্র্যাক্ট আছে, ইউরোজেনিটাল ট্র্যাক্ট আছে। আর কি, আর কোনটাকে সে লাইন করে? ইট লাইন্স দ্য বডি ক্যাভিটিস। কোন কোন বডি ক্যাভিটি আছে? প্লুরা, পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম। এগুলা লাইনিং কি? প্লুরার এক পাশে হচ্ছে ভিসেরাল প্লুরা, আরেক পাশে প্যারাটাল প্লুরা। পেরিকার্ডিয়ামের এক পাশে হচ্ছে প্যারাটাল পেরিকার্ডিয়াম, আরেক পাশে হচ্ছে ভিসেরাল পেরিকার্ডিয়াম। এইভাবে এই যে লাইনিং গুলা, এই লাইনিং গুলাও এপিথেলিয়াল টিস্যু। তাহলে এপিথেলিয়াল টিস্যু লাইন করছে এক্সটার্নাল সারফেস অফ দ্য বডি, ইট ইজ অলসো লাইনিং দ্য বডি ক্যাভিটিস, এন্ড ইট ইজ অলসো লাইনিং দ্য টিউবস অফ দ্য বডি। আচ্ছা, আর হচ্ছে আমাদের আমরা যে টিস্যু পড়ছি, 4 রকমের টিস্যু। টিস্যু ইজ অ্যান অ্যাগ্রিগেশন অথবা কালেকশন অফ সেলস যারা একসাথে থেকে একটা নির্দিষ্ট রকমের কাজ করে। তো যে কোনো একটা টিস্যুর বেসিক কনফিগারেশন কি? যে কোনো একটা টিস্যুতে সেল থাকবে এবং এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থাকবে। এই হচ্ছে যে কোনো টিস্যুর বেসিক কনফিগারেশন। বাট সেল এবং এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের রেশিওটা এক এক টিস্যুতে এক এক রকম। আমরা যদি এপিথেলিয়াল টিস্যুর কথা বলি, সেখানে সেল হবে ম্যাক্সিমাম আর এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স হবে মিনিমাম। আর আমরা যদি কানেকটিভ টিস্যুর কথা বলি, সেখানে উল্টা, সেখানে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স হচ্ছে ম্যাক্সিমাম আর সেলুলার মানে ম্যাটেরিয়াল হচ্ছে মিনিমাম। আচ্ছা, তাহলে এই কথাটা উইথ মিনিমাম
intercellular substance with minimum intercellular and extracellular substance and maximum cellular elements. তাহলে epithelial টিস্যুতে হচ্ছে maximum cellular elements in minimum intercellular substance এবং extracellular substance. ইন্টারসেলুলার আর এক্সট্রাসেলুলার মানে বেসিক্যালি একই জিনিস, মানে সেল বাদে বাকি জিনিসগুলো আর কি। আমরা এটাকে এক কথায় বলি এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। আর কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে মানে জিনিসটা অনেকটা উল্টা। কানেকটিভ টিস্যুর মানে ক্ষেত্রে কনফিগারেশনটা হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স এবং মিনিমাম সেল। আশা করি এই পর্যন্ত যা বলার চেষ্টা করেছি সবাই বুঝতে পেরেছো। আর হচ্ছে যে আমি যে এখানে ছবিটা এঁকেছি ম্যাসিভ একটা ফ্লো আছে, তোমরা যখন হিস্টোলজিতে কোনো সেল আঁকবা নেভার ফরগেট টু ড্র দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াস না আঁকলে দ্যাট ওয়ন্ট কাউন্ট অ্যাজ এ সেল, এটা খেয়াল রাখবা সবসময়। আচ্ছা, তাহলে আমরা এপিথেলিয়াল টিস্যুর বেসিক ডেফিনিশনটা জানলাম। আচ্ছা, এখানে একটা ছোট একটা বেসিক কথা আছে। আমরা যে প্লুরা, পেরিকার্ডিয়াম এবং পেরিটোনিয়াম বললাম, এই তিনটা ক্যাভিটিকে এক একসাথে সেরাস ক্যাভিটিও বলা হয়। আর সেরাস ক্যাভিটির যে লাইনিং, এগুলা কিন্তু এপিথেলিয়াম থেকে আসছে, তবে এই লাইনিং গুলাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়, এটার নাম হচ্ছে মেজোথেলিয়াম। অর্থাৎ প্যারেটাল এবং ভিসেরাল প্লুরা, প্যারাটাল এবং ভিসেল পেরিকার্ডিয়াম, প্যারাটাল এবং ভিসেল পেরিটোনিয়াম, এগুলোকে এক কথায় মেজোথেলিয়াম বলা হয়। এবং এরা যে ক্যাভিটিকে লাইন করে এই ক্যাভিটিগুলোকে সেরাস ক্যাভিটি বলা হয়। আচ্ছা, এখন আসি যে ক্যারেক্টারিস্টিক্স অফ এপিথেলিয়াম। ভাইয়া মেসোথেলিয়ামের টপিকটা আর একবার একটু রিপিট করা যাবে প্লিজ? তোমার মানে আমি যে জিনিসটা বললাম যে প্লুরা, পেরিকার্ডিয়াম এবং পেরিটোনিয়াম, এই যে ক্যাভিটিগুলাকে যে এপিথেলিয়ামটা যে লাইন করতেছে ওই লাইনিংটার একটা স্পেশাল নাম আছে, এটার নাম হচ্ছে মেজোথেলিয়াম। মানে দ্য এপিথেলিয়াম দ্যাট লাইন্স দিস সেরাস ক্যাভিটিস আর কল্ড মেজোথেলিয়াম। ওকে, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আম, আর আমি আরেকবার বলছি, তোমরা যদি জাস্ট মানে আমার কথা ফলো না করে ব্লাইন্ডলি তুলতে থাকো তাহলে তোমরা ফান্ডামেন্টাল কথা মিস করবা। আই উড সাজেস্ট যে আমি যেভাবে বলি তোমরা সেভাবে ফলো করো আর কি। স্লাইডটা তো আমি পরে দিয়েও দিব, তোমরা তো সেখান থেকেও নোটটা কমপ্লিট করতে পারবা, বাট স্লাইডে তো আর আমার কথা থাকবে না হয়তো, অবশ্যই, তাই না? সো প্লিজ আই উড সাজেস্ট ইউ, আমি এমব্রায়ো সাথে হিস্টোর ডিফারেন্সটা হচ্ছে কি, হিস্টোটা একটু ডেসক্রিপটিভ, এজন্য সবকিছু লেখা না থাকলে তোমাদের জন্য পরে নোটটা করতে ডিফিকাল্ট হবে, এজন্য আমি এখানে সব লিখে দিচ্ছি। বাট এমব্রায়ো কোর্সটাতে এমব্রায়ো জিনিসটা অনেকটা একটা ফ্লো চার্টের মতো ছিল দেখে ওখানে স্লাইডে এত লেখা ছিল না, ছবি ছিল বেশি, বাট হিস্টোটা অনেকটা একটু অন্যরকম দেখে আমার কিছু করার নেই আর কি এই মুহূর্তে। বাট আশা করি যে তোমরা ক্লাস যখন করছো ক্লাস থেকে যা নেওয়া সেটা ক্লাস থেকে নিবা, পরে যেন ভিডিও হাতড়াতে না হয় ক্লাসের ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল ইনফরমেশন মিস করার জন্য। তো সবাই একটু কেয়ারফুল হবে আর কি। আচ্ছা, তো এরপর ক্যারেক্টারিস্টিক্স অফ এপিথেলিয়াল টিস্যু। আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ এপিথেলিয়াল টিস্যুটা এটা খুবই ইম্পর্টেন্ট, মানে এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, বেসিক্যালি ভাইভাতে তো জিজ্ঞেস করি। তো যে আমরা যে মানে আমরা যে যে জিনিসটা অলরেডি জানি সেখান থেকে আমরা বিল্ড আপ করি, আমরা ডেফিনিশন থেকে আসি। ফার্স্টে সেল আর এক্সট্রাসেলুলার ম্যাটেরিয়ালের মধ্যে রেশিওটা দিয়ে শুরু করি। কি বলেছি, এখানে সেল হচ্ছে ম্যাক্সিমাম, মানে পুরা এপিথেলিয়াল টিস্যুর টোটাল যেই ভলিউম সেই ভলিউমের ম্যাক্সিমামটাই মেড আপ অফ সেল, ম্যাক্সিমাম সেলুলার এলিমেন্ট। আর এক্সট্রা সেলুলার কম্পোনেন্ট খুবই কম, মিনিমাম এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। তাহলে এই দুটা সবাই জানি আমরা। তারপর যেটা বললাম যে অল সেলস রেস্ট অন আ বেসাল ল্যামিনা, এটাও কিন্তু আমি যখন ছবি এঁকেছি তখন আমি কিন্তু শুরুতে বেসাল ল্যামিনেটাই ড্র করি, তারপরে হচ্ছে আমি সেলগুলা ড্র করা শুরু করেছিলাম। সো যে কোনো মানে এপিথেলিয়াম উইল রেস্ট অন আ বেসাল ল্যামিনা, এবং তুমি যদি এখান থেকেও দেখো শুধুমাত্র বেসাল ল্যামিনেটাই এক্সট্রা সেলুলার ম্যাটেরিয়াল, বাকি যে সেলগুলো আমি দিয়েছি এই সেলগুলো কিন্তু সবই সেল। সো যা আঁকলাম এর ম্যাক্সিমামই কিন্তু সেল, এবং সেলগুলোর মাঝে কিন্তু তেমন গ্যাপ নাই, অর্থাৎ সেলগুলো ভেরি মাচ ক্লোজলি অ্যাগ্রিগেটেড। তাহলে অল সেলস রেস্ট অন আ বেসাল ল্যামিনা এবং দে আর ক্লোজলি অ্যাগ্রিগেটেড। আর এই যে একটা সেল, এই যে আরেকটা সেল, এই যে দুইটা সেল,
আর ধরো এর নিচে বেসমেন্ট মেমব্রেন। এই দুইটা সেলের মধ্যে এবং নিচে বেসমেন্ট মেমব্রেনের মধ্যে অনেক রকম জাংশনাল কমপ্লেক্স আছে। সেলস আর জয়েন্ট টু ইচ আদার এন্ড টু দ্য বেসাল ল্যামিনা বাই জাংশনাল কমপ্লেক্সেস। এখানে ইচ আদার এন্ড টু বেসাল ল্যামিনা বাই জাংশনাল কমপ্লেক্সেস এটা একটু অ্যাড করে। তাহলে সেলস আর জয়েন্ট টু ইচ আদার এন্ড টু দ্য বেসাল ল্যামিনা বাই জাংশনাল কমপ্লেক্সেস। আচ্ছা, এই হচ্ছে তোমার তাহলে সেলগুলো কিভাবে একটা সাথে আরেকটা অ্যাটাচড আছে। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা, হোয়াট অ্যাবাউট দ্য ব্লাড, মানে হোয়াট অ্যাবাউট দ্য ভেসেল অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য নার্ভস। আচ্ছা, epithelial tissue itself does not have any blood vessel. কারণ আমরা যখন একটু পরে এক্সাম্পল পড়ব তখন আমরা দেখব যে পুরো ভাস্কুলার সিস্টেম itself epithelial tissue, পুরো ভাস্কুলার সিস্টেম itself epithelial tissue। তো ওইটা নিজে এপিথেলিয়াল টিস্যু হওয়াতে অন্যান্য এপিথেলিয়াল টিস্যুতে আলাদা করে কোনো ব্লাড ভেসেল এন্টার করে না। সো এপিথেলিয়াল টিস্যু আর অ্যাভাস্কুলার, এপিথেলিয়াল টিস্যু আর অ্যাভাস্কুলার। তাহলে এরপর যে প্রশ্নটা আসবে, সো হাউ ডু দে সার্ভাইভ। যে কোনো এপিথেলিয়াল টিস্যুর সাথে অ্যাডজাসেন্ট কিছু কানেকটিভ টিস্যু থাকে। এই কানেকটিভ টিস্যুতে ব্লাড ভেসেল আসে, এই কানেকটিভ টিস্যুতে ব্লাড ভেসেল আসে এবং এপিথেলিয়াল টিস্যুটা ইনডিরেক্টলি ডিফিউশনের মাধ্যমে নিউট্রিশনটা গ্যাদার করে। তাহলে অ্যাডজাসেন্ট বা সাব অ্যাডজাসেন্ট কানেকটিভ টিস্যুতে আসা ব্লাড ভেসেল থেকে পাওয়া নিউট্রিশনটা ভায়া ডিফিউশন এপিথেলিয়াল টিস্যুর কাছে যায়। তাহলে দে আর অ্যাভাস্কুলার এন্ড দে রিসিভ নিউট্রিশন ফ্রম অ্যাডজাসেন্ট কানেকটিভ টিস্যু বাই ডিফিউশন। তাহলে এই দুইটা পয়েন্ট রিগার্ডিং ব্লাড ভেসেল গেল। এরপরে মানে পয়েন্ট রিগার্ডিং দ্য নার্ভস। যদিও তারা অ্যাভাস্কুলার বাট দে হ্যাভ নার্ভ সাপ্লাই, তাদের নার্ভ সাপ্লাই আছে এবং নার্ভ সাপ্লাইটা তারা দুই রকম নার্ভ সাপ্লাই পায়। তারা মোটর নার্ভ সাপ্লাইও পায় এবং সেন্সরি নার্ভ সাপ্লাইও পায়। মোটর নার্ভ সাপ্লাই পায় কিভাবে? দুইভাবে। আচ্ছা, দুইভাবে, হ্যাঁ একটা বললেই হয়, সিক্রেটো, এই মোটরটাকে বলা হয় সিক্রেটো মোটর। সিক্রেটো মোটর মানে হচ্ছে নার্ভ ইম্পালস এসে কোনো একটা গ্ল্যান্ডকে স্কুইজ করে সেই গ্ল্যান্ডের সিক্রেশন বের করতে সাহায্য করে। আমরা একটু পরে বলবো যে এপিথেলিয়াল টিস্যুর মধ্যে একটা স্পেশাল টাইপ হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু। সো সাপোজ এই হচ্ছে একটা গ্ল্যান্ড আর ধরো এই হচ্ছে তার ডাক্ট। এই যে গ্ল্যান্ডের যে লাইনিং, এই লাইনিং গুলো এপিথেলিয়াল টিস্যু আর এইগুলা হচ্ছে দে আর রেস্টিং অন এ বেসাল ল্যামিনা। তো গ্ল্যান্ডে কিছু স্পেশালাইজড এপিথেলিয়াল টিস্যু আছে যাদেরকে বলা হয় মায়ো এপিথেলিয়াল সেল। দে অলসো হ্যাভ কন্ট্রাক্টাইল প্রপার্টিস। তো এই যে মায়ো এপিথেলিয়াল সেলগুলা তারা পুরো গ্ল্যান্ডটাকে স্কুইজ করে সিক্রেশনটাকে ডাক্টে পাঠাতে সাহায্য করে। এটাই হচ্ছে এখানে যে মোটর না, মানে যে নার্ভগুলো আসতেছে তাদের মোটর ফাংশন। আর সেন্সরি ফাংশন তো আছে, আমাদের স্কিনে যেমন আমরা সেন্সেশন পাই ওইটাই। তাহলে যদিও তারা অ্যাভাস্কুলার বাট দে হ্যাভ নার্ভ সাপ্লাই এবং মানে সেটা হচ্ছে মোটর অ্যাজ ইন সিক্রেটো মোটর অ্যান্ড অলসো সেন্সরি। তাহলে it has nerve supply both motor and sensory. The motor part is secretomotor and the sensory part is typical sensory sensation. আচ্ছা, এরপরে আমরা রিজেনারেশন নিয়ে একটা পয়েন্ট একটু বলবো। সাপোজ এটা হচ্ছে একটা সিঙ্গেল লেয়ারের এপিথেলিয়াল টিস্যু আর এটা হচ্ছে মাল্টিপল লেয়ারের এপিথেলিয়াল টিস্যু। আমি কিন্তু নিউক্লিয়াস আঁকছি না তাড়াতাড়ির জন্য, বাট তোমাদের কিন্তু তোমরা যখনই হিস্টো খাতায় বা পরীক্ষার হলে আঁকবা অলওয়েজ গিভ নিউক্লিয়াস। হচ্ছে কি, যে কোনো এপিথেলিয়াল টিস্যুর সবচেয়ে নিচের যে লেয়ারটা, মাল্টি লেয়ার হলে সবচেয়ে বেজাল লেয়ারটা আর সিঙ্গেল লেয়ার হলো সিঙ্গেল লেয়ারই। The basal layer of epithelial tissue has regenerative capacities, অর্থাৎ যে কোনো একটা ইনজুরির জন্য যদি সেল লস হয়ে যায়, that loss will be made up by regeneration of the basal cell। এবং এই রিজেনারেশনটা কিভাবে হয়? রিমেইনিং যে সেলগুলো থাকে সেই সেলগুলোর মাইটোসিসের মাধ্যমে। তাহলে they have considerable regenerative capacity after injury। এবং how does this occur? It occurs by mitosis of the remaining basal cells। এখানে রিমেইনিং ওয়ার্ডটা অ্যাড করো, mitosis of the remaining basal cells।
আচ্ছা, আর শুধুমাত্র এমন না যে ইনজুরি হলেই তারা মানে আবার রিজেনারেট করে, বরং আম, আমাদের শরীরে অনেক এপিথেলিয়াম, আসলে অনেক না, আমাদের শরীরের সমস্ত এপিথেলিয়ামই একটা রেগুলার টার্নওভারের মধ্যে যায়। অর্থাৎ জিনিসটা অনেকটা এরকম, সবচেয়ে বেজাল লেয়ার থেকে একটা সেল তৈরি হয়, হইতে 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 সে কিন্তু বেজাল লেয়ারে থাকতে পারে না। কারণ কি? কারণ বেজাল লেয়ারে কিন্তু কন্টিনিউয়াসলি নিউয়ার সেল তৈরি হচ্ছে। এই নিউয়ার সেলের চাপে সে আস্তে আস্তে সুপারফিশিয়াল লেয়ারের দিকে চলে যায়, এবং একটা সময় সে যতটা সুপারফিশিয়াল হয়ে যায়, বেজাল লেয়ার থেকে তার ডিসটেন্সটা ততটা কমে আসে। এবং আমরা কি জানি, ডিফিউশনের মাধ্যমেই কিন্তু পুরা সবগুলা লেয়ার হচ্ছে নিউট্রিশন পাচ্ছিল। সো সে যতই সুপারফিশিয়ালি যায়, তার নিউট্রিশনের রেশিও বা রেট ততই কমে যায়। সো একটা সময় সে একদম সুপারফিশিয়ালি যেতে যেতে তার নিউট্রিশন এবং মেটাবলিক অ্যাক্টিভিটি কমে যায়, সে একটা সময় স্লাফ অফ হয়ে যায়। বাট আলটিমেটলি কিন্তু খুব একটা ক্ষতি হচ্ছে না, কারণ নিউয়ার লেয়ার বারবার তৈরি হচ্ছে। তাহলে এপিথেলিয়াল টিস্যুতে সেলগুলা কিন্তু পার্মানেন্ট না, ইউজুয়ালি নট পার্মানেন্ট। ইউজুয়ালি প্রত্যেকটা সেলের একটা লাইফ স্প্যান আছে। তারা তৈরি হয় বেজাল লেয়ারে, দেন ম্যাচিউর হতে হতে আস্তে 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 উপরের সুপারফিশিয়াল লেয়ারগুলোতে উঠে আসে, এবং একটা সময় তারা স্লাফ অফ হয়ে যায়, এবং দে আর গ্র্যাজুয়ালি রিপ্লেসড বাই দ্য লোয়ার লেয়ার সেলস। আর যদি কোনো কারণে কোনো ইনজুরি হয়, সাপোজ সেই ইনজুরি হওয়ার পর আমাদের বডি বুঝতে পারে যেখানে ইনজুরি হয়েছে, তখন ইট স্টিমুলেটস মাইটোসিস, এবং মাইটোসিসের মাধ্যমে বেজাল লেয়ার এই লসটাকে ফিল আপ করতে সাহায্য করে। তাহলে রিগার্ডিং রিনিউয়াল অথবা রিজেনারেশন, ইট হ্যাজ কনসিডারেবল রিজেনারেটিভ ক্যাপাসিটি বাই মাইটোসিস, আর এপিথেলিয়াম ইজ অলসো কন্টিনিউয়াসলি রিনিউড অন এ রেগুলার ইন্টারভেল বাই মাইটোসিস। আচ্ছা, আর লাস্ট পয়েন্ট হচ্ছে অরিজিন। অরিজিন, এটার অরিজিন হচ্ছে ইট ক্যান অরিজিনেট ফ্রম এনি অফ দ্য থ্রি জার্ম লেয়ার্স, এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। তাহলে দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এপিথেলিয়াল টিস্যু। যখনই এপিথেলিয়াল টিস্যুর ক্যারেক্টারিস্টিক্স পড়বে, তখন কানেকটিভ টিস্যুর সাথে অন সাম গ্রাউন্ড একটু কন্ট্রাস্টটা পড়ে নিবে, ডিফারেন্সটা পড়ে নিবে, তাহলে মনে রাখতে সুবিধা। যেমন কানেকটিভ টিস্যু, যেমন আমি বলেছি যে এপিথেলিয়াল টিস্যু হচ্ছে নন ভাস্কুলার, অ্যাভাস্কুলার, কিন্তু কানেকটিভ টিস্যু এবং মাসকুলার টিস্যু এই দুইটা কিন্তু আবার ভাস্কুলার। সো নার্ভাস টিস্যু আর হচ্ছে, আচ্ছা সরি, মানে নার্ভাস টিস্যু নিয়ে কথাটা আমি এখন আলাদা করে বলছি না, জাস্ট ফর কন্ট্রাস্ট কানেকটিভ টিস্যু হচ্ছে একটা ভাস্কুলার টিস্যু। তারপর কানেকটিভ টিস্যুতেও কিন্তু এপিথেলিয়াল টিস্যুর মতো রিজেনারেটিভ ক্যাপাসিটি আছে, কিন্তু নার্ভাস টিস্যুতে এবং মাসকুলার টিস্যুতে রিজেনারেটিভ ক্যাপাসিটি কিন্তু সবার যে আছে তা না। মাসকুলার টিস্যুর মধ্যে শুধুমাত্র স্মুথ মাসেলের রিজেনারেটিভ ক্যাপাসিটি আছে, কার্ডিয়াক মাসেলের একদমই নেই, আর স্কেলেটাল মাসেলের লিটল রিজেনারেটিভ ক্যাপাসিটি আছে। আর আমরা যখন নার্ভাস টিস্যু পড়ব, নার্ভাস টিস্যুর মধ্যে আমরা, আচ্ছা আমি আরেকটা কথা বলিনি, যে কোনো টিস্যুতে কম্পোনেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্যারেনকাইমা আর একটা হচ্ছে স্ট্রোমা। প্যারেনকাইমা একটা হচ্ছে স্ট্রোমা। প্যারেনকাইমা হচ্ছে the cells that contribute to the main function of a tissue, আর স্ট্রোমা হচ্ছে the components of a tissue that support the parenchyma. নার্ভাস টিস্যুর প্যারেনকাইমা হচ্ছে নিউরন, আর স্ট্রোমা হচ্ছে নিউরোগ্লিয়া। তো নিউরোগ্লিয়া হ্যাজ রিজেনারেটিভ ক্যাপাসিটি, বাট নিউরন ডোন্ট হ্যাভ রিজেনারেটিভ ক্যাপাসিটি। তারপর মাসেল টিস্যুর মধ্যে কি বললাম, স্মুথ মাসেল, they have complete regenerative capacity. Skeletal muscle, they have little regenerative capacity. Or cardiac muscle, they have no regenerative capacity. But connective tissue or epithelial tissue, they have complete regenerative capacity. Epithelial tissue regeneration টা হয় via the basal layer mitosis. বেসমেন্ট মানে বেসমেন্ট মেমব্রেন, সরি বেসাল ল্যামিনা না, বেসাল ল্যামিনার সাথে যে লোয়ার লেয়ার অফ সেল, একদম সবচেয়ে বেসাল লেয়ার অফ সেল, ওই সেলের ওই লেয়ারের মাইটোসিস। আচ্ছা, আরেকটা কন্ট্রাস্ট, এপিথেলিয়াল টিস্যু তিনটার জার্ম লেয়ার থেকে আসে, বাট দিস ইজ নট ট্রু ফর দ্য আদার টাইপস অফ টিস্যু। যেমন কানেকটিভ টিস্যু এবং মাসকুলার টিস্যু, দে কাম অনলি ফ্রম দ্য মেসোডার্ম,
নার্ভাস টিস্যু কামস অনলি ফ্রম দ্য এক্টোডার্ম, কিন্তু এপিথেলিয়াল টিস্যু কামস ফ্রম অল দ্য থ্রি জার্ম লেয়ার্স। তো তো এই ছিল এই পর্যন্ত ক্যারেক্টারিস্টিক্স ছিল। এরপর আমরা এই ক্যারেক্টারিস্টিক্স গুলো কিভাবে অন্য টাইপ অফ টিস্যুতে ডিফার করে সেগুলো একটু জানলাম। আচ্ছা, এরপরে ক্যারেক্টারিস্টিক্স তো তোমরা বলবা, সাপোজ ভাইভাতে জিজ্ঞেস করবে, যখন তোমরা লাস্ট পয়েন্টটা বলবা যে ইট অরিজিনেটস ফ্রম অল থ্রি জার্ম লেয়ার্স, তখন তোমাকে নেক্সট যে কোয়েশ্চেনটা করবে যে সো প্লিজ এক্সাম্পল দাও আমাদেরকে যে এটা তিনটা জার্ম লেয়ার থেকে কিভাবে এপিথেলিয়াল টিস্যুগুলা আসতেছে, গিভ আস সাম এক্সাম্পল। তখন তোমার এক্সাম্পলটা তুমি যেন দিতে পারো, এজন্য তোমাকে এটাও জানতে হবে। যেমন এক্টোডার্ম থেকে কোন এপিথেলিয়াল টিস্যু আসছে, যেমন খুবই ইজি, এপিডার্মিস অফ দ্য স্কিন আসছে এবং স্কিনের যে ডেরিভেটিভ গুলা ওরাও এপিডার্মিসের পার্ট, যেমন কিছু গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড এবং মেমারি গ্ল্যান্ড। এছাড়া আরো কিছু জিনিস আসছে এক্টোডার্ম থেকে, যেমন মানে জিআই ট্র্যাক্টের এবং রেসপিরেটরি ট্র্যাক্টের একদম সামনের যে অংশটা, একদম সামনের যে অংশটা, যেমন লাইনিং অফ ওরাল ক্যাভিটি, লাইনিং অফ নেজাল ক্যাভিটি ইত্যাদি। আচ্ছা, আর যদি এন্ডোডার্মে আসি, যে এন্ডোডার্ম থেকে কোন পার্টটা আসছে, মানে এন্ডোডার্ম থেকে কোন এপিথেলিয়াল টিস্যু আসছে। বেসিক্যালি তিনটা যে টিউব আমি বললাম, একটা হচ্ছে এলিমেন্টারি টিউব, একটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট টিউব, আর একটা হচ্ছে মানে আরেকটা জানি কি বললাম, হ্যাঁ ইউরিনারি, ইউরিনারি, আচ্ছা না ইউরিনারি, হ্যাঁ ইউরিনারি বলা যায় না, ঠিক আছে হ্যাঁ ইউরিনারি তো হবে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা তবে না 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 ইউজুয়ালি তো মেসোডার্ম থেকে আসছে, সরি। আপাতত এখানে অ্যালাইমেন্টারি এবং রেসপিরেটরি এটাই খেয়াল রাখো। আর যদি মেসোডার্মাল মানে ডেরিভেটিভের কথা বলি, বেসিক্যালি তিনটা জিনিস। একটা হচ্ছে মানে ভাস্কুলার সিস্টেম, কমপ্লিট যে ভাস্কুলার সিস্টেম, ভাস্কুলার সিস্টেমের যে লাইনিং, অর্থাৎ ব্লাড ভেসেল, লিম্ফ ভেসেল, ব্লাড ক্যাপিলারি, লিম্ফ ক্যাপিলারি, এবং অলসো innermost layer of the heart, that is endocardium, innermost layer of the that is endocardium। আর এগুলো সবগুলোকে বলা হয় এন্ডোথেলিয়াম, এই সবগুলোকে বলা হয় এন্ডোথেলিয়াম। ভাস্কুলার সিস্টেম তাহলে গেল। এরপর আরেকটা সিস্টেম কি, ইউরোজেনিটাল সিস্টেম, ইউরোজেনিটাল সিস্টেম, ইউরোজেনিটাল সিস্টেমের যে লাইনিং, এটার যে লাইনিং এটাও হচ্ছে মেসোডার্ম থেকে আসছে। আর 3 নম্বরে হচ্ছে যত বডি ক্যাভিটি আছে, অর্থাৎ যত সেরাস ক্যাভিটি আছে ওগুলার লাইনিং, যেটাকে বলা হয় মেসোথেলিয়াম, মেসোথেলিয়াম। তাহলে ভাস্কুলার সিস্টেম, ইউরোজেনিটাল সিস্টেম আর বডি ক্যাভিটি, এই তিনটা হচ্ছে মেসোডার্মাল ডেরিভেটিভ। আর অ্যালাইমেন্টারি সিস্টেম এবং রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ বেসিক্যালি আমরা যে প্রিমিটিভ গাট টিউব যে পড়েছিলাম, ওই প্রিমিটিভ গাট টিউবের যে যে দুইটা ডেরিভেটিভ, ওই দুইটা। আর তোমার আরেকটা জিনিস, হ্যাঁ ঠিক আছে, বেসিক্যালি এক্টোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্মের ডেরিভেটিভ গুলা, মানে সেখান থেকে কিভাবে এপিথেলিয়াল টিস্যু আসছে, আই থিংক ইউ ক্যান, এখন তোমরা আশা করি মনে রাখতে পারবা। আচ্ছা, আর আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে আমরা আচ্ছা ওয়েট, তোমরা ক্যারেক্টারিস্টিক্সে আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারো, যে এই পয়েন্টটা, all the cells in epithelial tissue exhibit polarity, all the cells in epithelial tissue exhibit polarity। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে যে তোমার এপিথেলিয়াল টিস্যু, তোমার যে সেলগুলা, সেই সেলগুলার তো অনেকগুলো সারফেস আছে, যেমন এই হচ্ছে অ্যাপিক্যাল সারফেস হুইচ ফেসেস দ্য লুমেন, এই হচ্ছে বেসাল সারফেস হুইচ ইজ অ্যাটাচড টু বেসমেন্ট মেমব্রেন, এছাড়া থাকে দুই পাশে ল্যাটারাল সারফেস। ওকে, তো 4 রকম সারফেসের কাজ এবং ক্যারেক্টার ভিন্ন, এক এক সারফেসে এক এক রকম ফাংশন হয়, এক এক সারফেসে এক এক রকম স্পেসিফিক রিসেপ্টর আছে।
তো যদি একটা সেল এরকম হয় যে তার এক এক সারফেসে ফাংশন পুরোপুরি ডিফারেন্ট, ওইটাকে বলা হয় যে দ্যাট সেল ইজ ডিসপ্লেইং পোলারিটি। অর্থাৎ তোমার অ্যাপিকাল, বেসাল এবং ল্যাটারাল যে সারফেসগুলা, এগুলাতে মরফোলজিক্যালি যেমন তারা ডিফারেন্ট, অর্থাৎ অ্যাপিয়ারেন্সের দিক দিয়ে, ফাংশনালিও তারা ডিফারেন্ট। তাহলে আমরা একটু দেখে নেই যে কোন সারফেসে কি স্পেশালিটি আছে, বা কোন সারফেসের প্রমিনেন্ট ক্যারেক্টারিস্টিক্সটা কি। আচ্ছা, অ্যাপিকাল সারফেস হচ্ছে ফ্রি। এটা হচ্ছে যে ইট মে বি ডিরেক্টেড টুয়ার্ড দ্য এক্সটার্নাল সারফেস অফ দ্য বডি, আর যদি এটা কোনো লুমেনকে লাইন করে তাহলে ডিরেক্টেড টুয়ার্ডস দ্য লুমেন, আর যদি কোনো বডি ক্যাভিটিকে লাইন করে তাহলে ডিরেক্টেড টুয়ার্ড দ্য ক্যাভিটি। আচ্ছা, বেসাল ডোমেন হচ্ছে রেস্টস অন বেসাল ল্যামিনা, আর ল্যাটারাল ডোমেন হচ্ছে ইট কমিউনিকেটস উইথ দ্য অ্যাডজাসেন্ট সেল অ্যান্ড প্রেজেন্টস জাংশনাল কমপ্লেক্সেস। আচ্ছা, জাংশনাল কমপ্লেক্স কিন্তু বেসাল ডোমেনেও আছে। ইট অলসো হ্যাজ জাংশনাল কমপ্লেক্সেস। Basal domain is a junctional complex that connects the basal cell to the basal lamina. আর lateral domain is a junction complex, it connects one cell to another cell. আশা করি ডোমেনের ব্যাপারটা তোমরা গ্রাস্প করতে পারছো, যে এক এক ডোমেনে এক এক রকম ফাংশন, এক এক রকম রিসেপ্টর এবং এক এক রকম ক্যারেক্টারিস্টিক্স। আমাদের এইটুকু মানে পোলারিটি নিয়ে এতটুকু জানলেই হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এপিথেলিয়াল টিস্যুর বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং বেসিক ডেফিনিশনটা জেনে ফেলেছি। এখন তাহলে আমরা ক্লাসিফিকেশনে মুভ অন করতে পারি আশা করি। আচ্ছা, তাহলে ক্লাসিফিকেশন অফ এপিথেলিয়াল টিস্যু, এটা হচ্ছে যে আমরা যখন এপিথেলিয়াল টিস্যুর ক্লাসিফিকেশন করব, সবার আগে হচ্ছে একটা হচ্ছে কাভারিং এপিথেলিয়াল টিস্যু, আর একটা হচ্ছে গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াল টিস্যু। কাভারিং এপিথেলিয়াল টিস্যু হচ্ছে বেসিক্যালি আমি যেটা বললাম, লাইন্স দ্য আউটার সারফেস অ্যান্ড ইনার সারফেস অ্যান্ড বডি ক্যাভিটিস। আর গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল টিস্যু হচ্ছে যে মানে মানে তোমার এই হচ্ছে একটা এপিথেলিয়াম, সাপোজ এটা ছিল, আর এখানে এটা হচ্ছে এটার আন্ডারলাইং কানেকটিভ টিস্যু। কোনো একটা সময় এপিথেলিয়ামের একটা অংশ আন্ডারলাইং কানেকটিভ টিস্যুর মধ্যে ইনভ্যাজিনেট করলো। এই যে ইনভ্যাজিনেট করলো, দেন এই কমিউনিকেশনটা আস্তে আস্তে চিকন হয়ে গেল, আর ইনভ্যাজিনেশনটা আরো ডিপে চলে গেল। তাহলে দেখো, the epithelial tissue invaginated into the underlying connective tissue and it gives rise to a special character, মানে special structure which is called gland. আর এই যে কমিউনিকেশনটা, মানে কমিউনিকেশন অফ দ্য গ্ল্যান্ড উইথ দ্য সারফেস, যদি কমিউনিকেশনটা পারসিস্ট করে তাহলে দিস থিং বিকামস এ ডাক্ট। তখন আমরা পুরো গ্ল্যান্ডটাকে বলি এক্সোক্রাইন গ্ল্যান্ড। যদি এই কমিউনিকেশনটা নাই হয়ে যায়, তখন কোনো ডাক্ট থাকে না, তখন আমরা এটাকে বলবো এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এগুলো তোমরা সবাই জানো। গ্ল্যান্ডুলার টিস্যু আজকে পড়াবো না, আজকে জাস্ট কাভারিং নিয়ে থাকবো, আজকে কাভারিং নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে কাভারিং হচ্ছে কি? কাভারিং এপিথেলিয়াল টিস্যু হচ্ছে ইট কাভারস দ্য এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস এবং লাইনিং মানে এবং দ্য বডি টিউবস এবং বডি ক্যাভিটিস। আর গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াল টিস্যু হচ্ছে যে এপিথেলিয়াল টিস্যু প্রলিফারেট করে এবং ইনভ্যাজিনেট করে ইনটু দ্য আন্ডারলাইং কানেকটিভ টিস্যু এবং দে ডিফারেন্সিয়েট ইনটু গ্ল্যান্ডস। তাহলে ফার্স্ট ক্লাসিফিকেশন হচ্ছে এটাই। এরপর আমরা আজকে শুধু কাভারিং নিয়ে যেহেতু কথা বলবো, সো কাভারিংটাতে তাহলে আসি এখন। কাভারিং টাইপের যে এপিথেলিয়াল টিস্যু, এটাকে হচ্ছে আমরা দুইটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে ভাগ করতে পারি। দুইটা ক্রাইটেরিয়া। একটা ক্রাইটেরিয়া হচ্ছে সেলের স্ট্রাকচার এবং আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে সেলের লেয়ার। তাহলে অ্যাকর্ডিং টু লেয়ার অফ সেল আর অ্যাকর্ডিং টু শেপ অফ সেল, এগুলো তোমরা সবাই জানো, জাস্ট একটু মিলায় নেওয়া। তাহলে কাভারিং এপিথেলিয়াল টিস্যু ক্লাসিফিকেশন আমরা এখন বলতেছি। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু লেয়ার অফ সেল, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য শেপ অফ সেল। অ্যাকর্ডিং টু লেয়ার, সেলগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়। সিঙ্গেল লেয়ার যদি হয় তাহলে আমরা বলবো সেটাকে সিম্পল, আর যদি মোর দেন ওয়ান লেয়ার থাকে তখন আমরা তাকে বলবো স্ট্র্যাটিফাইড। আর অ্যাকর্ডিং টু শেপ অফ সেল,
যদি সেলগুলা এরকম হয়, অর্থাৎ দেখো flattened cell with flattened nuclei which is placed centrally, flattened cell with flattened nuclei which is placed centrally, এটাকে আমরা বলবো squamous cell। মানে উচ্চারণটা খেয়াল রাখবা, squamous। এটা মানে এটা যেন তালিবাস না হয়ে যায়, squamous cell, squamous cell। আচ্ছা, এ হচ্ছে squamous cell। তারপর যদি সেলটা যদি এরকম হয় যে হাইট এবং উইডথ সমান এবং একটা স্ফেরিক্যাল একটা নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসটা একদম সেন্ট্রালি প্লেসড, তখন আমি এই টাইপের সেলগুলোকে বলবো কিউবয়েডাল সেল, কিউবয়েডাল সেল। আর যদি সেলগুলো এরকম হয়, সেলগুলো এরকম লম্বা সিলিন্ডারের মতো সিলিন্ড্রিক্যাল হয়, সেলগুলোর হাইট মোর দেন সেলগুলোর উইডথ হয় এবং নিউক্লিয়াসটা থাকে একটু স্পিন্ডল শেপড এবং নিউক্লিয়াসটা থাকে অন দ্য বেজাল হাফ অফ দ্য সেল, তখন এই সেলগুলোকে আমরা বলবো কলামনার সেল। তাহলে স্কোয়ামাস সেল হচ্ছে ফ্ল্যাট সেল ওয়্যার দ্য উইডথ ইজ মোর দেন হাইট এবং ফ্ল্যাটের নিউক্লিয়াস থাকে সেন্ট্রালি। কিউবয়েডাল সেল কাকে বলবো? যখন হাইট ইজ ইকুয়াল টু ওয়েট, তাদের একটা স্ফেরিক্যাল নিউক্লিয়াস থাকবে এবং নিউক্লিয়াসের সেন্টারে লোকেটেড হবে। আর কলামনার সেল কখন বলবো? যখন সেলটা সিলিন্ড্রিক্যাল হবে, হাইট উইল বি মোর দেন উইডথ, নিউক্লিয়াসটা হবে স্পিন্ডল শেপড। স্পিন্ডল মানে তোমরা জানো মাকু আকৃতির, মাঝখানে মোটা, দুই পাশে চিকন, আর হচ্ছে নিউক্লিয়াসটা লোকেটেড ইন দ্য বেজাল হাফ। তাহলে এই হচ্ছে বেসিস অফ ক্লাসিফিকেশন অফ দ্য কাভারিং এপিথেলিয়াল টিস্যু। আচ্ছা, এখন মানে প্রশ্ন আসতে পারে, সাপোজ আমি একটা এপিথেলিয়াম আঁকলাম এরকম, এটা কোন টাইপের এপিথেলিয়াম? এটা ফার্স্ট অফ অল এটা একটা স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, কারণ এখানে মোর দেন ওয়ান টাইপ অফ সেল, ওয়ান লেয়ার অফ সেল। কিন্তু দেখো তোমরা মানে নিচের লেয়ারটা দেখতে অনেকটা মনে হচ্ছে কিউবয়েডাল, আবার উপরের লেয়ারটা দেখতে মনে হচ্ছে স্কোয়ামাস। তাহলে এটা কেমন হবে, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস না স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল? এটা ইট উইল ডিপেন্ড আপন সবচেয়ে সুপারফিশিয়াল লেয়ারটা কি সেটার উপর। যেহেতু এখানে সবচেয়ে সুপারফিশিয়াল লেয়ারটা স্কোয়ামাস, সেহেতু তাহলে বেসিকটা তোমরা খেয়াল করে নাও, ইন আ স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম the superficial most layer will determine the character. যদি superficial most layer squamous হয়, then it is stratified squamous. আশা করি সবাই বুঝতে পারছো, এভাবে এটা ক্লাসিফাই করা হয়। এছাড়া তাহলে আমরা কি কি শিখলাম? তাহলে দেখো, তাহলে আমরা এপিথেলিয়াল টিস্যু হচ্ছে দুই রকম, কাভারিং আর গ্ল্যান্ডুলার। কাভারিং হচ্ছে একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড। তো প্রত্যেকটাতেই ফার্স্টে সিম্পল স্কোয়ামাস, সিম্পল কিউবয়েডাল এবং সিম্পল কলামনার থাকবে, তিনটাতেই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এবং স্ট্র্যাটিফাইড কলামনার। বাট দুইটাতে স্পেশাল আরেকটা করে থাকবে, সিম্পল একটা স্পেশাল থাকবে, সিম্পল একটা স্পেশাল থাকবে, এটার নাম হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড। আর কলাম আর হচ্ছে স্ট্র্যাটিফাইড একটা স্পেশাল থাকবে, নাম হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। তাহলে এই হচ্ছে বেসিক ক্যারেক্টার, বেসিক ক্লাসিফিকেশন অফ কাভারিং টাইপ অফ এপিথেলিয়াল টিস্যু। আশা তোমরা যদি লিখে নিতে চাও, আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি, এভাবে তোমরা ক্লাসিফিকেশনটা এভাবে করবে আর কি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কিন্তু মাঝখানে তোমরা জিজ্ঞেস করতে পারো ইন্টারাপ্ট করে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন তোমাদেরকে হচ্ছে আমি হচ্ছে বেজাল ল্যামিনা কি, বেসমেন্ট মেমব্রেন কি এটা নিয়ে বলবো। তার আগে একটা জিনিস একটু বলে নিই যে এপিথেলিয়াল টিস্যুর কনফিগারেশনটা কি, সেল
আর the basal layer of cell lie on a basal lamina. Basal lamina হচ্ছে যে extracellular matrix component of epithelial tissue. বেসাল ল্যামিনা কিন্তু কানেকটিভ টিস্যুর পার্ট না, বেসাল ল্যামিনাটা কানেকটিভ টিস্যুর পার্ট না, এটা এপিথেলিয়াল টিস্যুরই এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের পার্ট। এখন একটা স্পেসিফিক জিনিস একটু তোমরা খেয়াল রাখো, ইউজুয়ালি কানেকটিভ মানে ইউজুয়ালি এপিথেলিয়াল টিস্যুর নিচে কি থাকতেছে, কানেকটিভ টিস্যু। তো তিনটা জায়গা, জিআইটি, ইউরিনারি সিস্টেম আর রেসপিরেটরি ট্র্যাক্ট, এই তিনটা জায়গায় যে এপিথেলিয়াম আছে, এপিথেলিয়ামের নিচেই যে কানেকটিভ টিস্যুটা আছে সেটার নাম হচ্ছে ল্যামিনা প্রোপ্রিয়া। এটা জাস্ট তোমরা জেনে রাখো আর কি, যদি কেউ জিজ্ঞেস করে ল্যামিনা প্রোপ্রিয়া তোমরা বলবা যে দ্য লেয়ার অফ কানেকটিভ টিস্যু ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট টু জিআইটি, ইউরিনারি অ্যান্ড রেসপিরেটরি ট্র্যাক্ট ইজ কল্ড ল্যামিনা প্রোপ্রিয়া। এটা কিন্তু ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট যে লেয়ারটা সেটা, পুরো কানেকটিভ টিস্যুটা না। যেমন জিআইটিতে তোমরা অনেকগুলো লেয়ার পড়েছো, মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস লেয়ার আর হচ্ছে সেরোসা। তো সাবমিউকোসাটাও কিন্তু কানেকটিভ টিস্যু। বেসিক্যালি মিউকোসাতে কি ছিল, লাইনিং এপিথেলিয়াম, তারপর ছিল ল্যামিনা প্রোপ্রিয়া, তারপর ছিল মাস্কুলারিস মিউকোসা। তো তো এই যে তোমার সাবমিউকোসার যে কানেকটিভ টিস্যু আর যে মাস্কুলারিস মিউকোসা, এগুলো সবই কিন্তু পার্ট অফ কানেকটিভ টিস্যু, বাট দ্য কানেকটিভ টিস্যু ইমিডিয়েটলি অ্যাডজাসেন্ট টু দ্য লাইনিং এপিথেলিয়াম, ওইটাকে আমি বলবো ল্যামিনা প্রোপ্রিয়া। কোথায় কোথায়, জিআইটি, ইউরিনারি, রেসপিরেটরি। তাহলে মানে প্রশ্নটা হবে এভাবে যে ল্যামিনা প্রোপ্রিয়া কি, তোমরা যেটা বলবা যে the part of connective tissue that is immediately adjacent to epithelium in GIT, urinary and respiratory tract is called lamina propria. যাক, এটা আমি জাস্ট এমনি একটা জিনিস ক্লিয়ার করার জন্য বললাম, আর কিছু না। তবে এখন আমরা তাহলে বেসাল ল্যামিনাতে চলে যাই। তাহলে বেসাল ল্যামিনা কি? এটা হচ্ছে একটা sheet of extracellular matrix, thin sheet of extracellular matrix on which the most basal layer of epithelial tissue lies. এবং এটা এক্সট্রাসেলুলার মানে নন সেলুলার আর কি, থিন শীট অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। এটা থিকনেসটা অনেক কম, 20 থেকে 100 ন্যানোমিটার, এবং এটা চোখে দেখা যায় না। ইট ইজ অনলি সিন ইন ইলেকট্রন মাইক্রোস্কোপ, ইট ইজ অনলি সিন ইন ইলেকট্রন মাইক্রোস্কোপ। আচ্ছা, তাহলে আমরা এখন বেসাল ল্যামিনার পার্টে চলে যাই। আসলে এখানে একটা ওভারল্যাপিং ইঙ্ক থাকলে বেশি ভালো হতো। যাক, আমি একটা জিনিস একটু ড্র করতে চাচ্ছি, তোমরা যদি বুঝতে পারো তাহলে ভালো, না বুঝতে পারলে আমাকে বইলো। আমি দুই সাইডে দুইটা জিনিস একটু ড্র করব। তোমরা কি বুঝতে পারতেছো কি না আমি কি মানে বুঝাতে চাচ্ছি, একটু দেখো। আমি দুইটা শেডের কালার দিয়ে হাইলাইট করছি, ফার্স্টে ব্লু শেড দিয়ে, তারপর হচ্ছে পিঙ্ক শেড দিয়ে। এই দুইটা শেড যেখানে ওভারল্যাপ করছে সেই জায়গাটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো বেসাল ল্যামিনা কনফিগারেশনটা অনেকটা এরকম। এটা হচ্ছে যে টু লেয়ার্স অফ ওভারল্যাপিং এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স থাকে। এই দুইটা লেয়ারের নাম হচ্ছে ল্যামিনা লুসিডা, আর দুইটা ল্যামিনা লুসিডা যেখানে ওভারল্যাপ করে সেই জায়গাটা নাম হচ্ছে ল্যামিনা ডেন্সা। আমি যেটা বলতে চাচ্ছি বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। দুইটা লেয়ারের টিস্যু একটা আরেকটাকে ওভারল্যাপ করে, এই দুই পার্টটাকে বলা হয় ল্যামিনা লুসিডা। মাঝখানে যেখানে দুইটা ল্যামিনা লুসিডা ওভারল্যাপ করে সেই জায়গাটার নাম হচ্ছে ল্যামিনা ডেন্সা। তাহলে এই হচ্ছে বেসিক কনফিগারেশন অফ বেসাল ল্যামিনা। তাহলে আমি এখন কোনটা কি একটু ব্যাখ্যা করি। তাহলে বেসাল ল্যামিনার মাঝখানে তাহলে বেসিক্যালি বেসাল ল্যামিনার তোমরা যদি লেয়ার চিন্তা করো, তিনটা লেয়ারও তোমরা বলতে, আর অন ইচ সাইড ল্যামিনা লুসিডা এবং ইন দ্য মিডল ল্যামিনা ডেন্সা। তাহলে ফার্স্টে আমরা ল্যামিনা ডেন্সার কথা বলি। আমরা কিন্তু বেসাল ল্যামিনা পড়তেছি এখন। মানে ল্যামিনা মানে ডেন্সা হচ্ছে
the middle layer which is located centrally. It is a dense layer, বুঝতে পারতেছো ওভারল্যাপিং এর জন্য এখানে ডেন্স হচ্ছে, এবং ইট অলসো অ্যাপিয়ার্স ডার্ক লেয়ার। আচ্ছা, এখানে কি আছে এই জায়গাটার, ল্যামিনা ডেন্সা, ইট ইজ ফর্মড বাই টাইপ 4 কোলাজেন ফাইবার। আর যেহেতু অনেকগুলো ফাইবার এখানে ইন্টারলিঙ্কড হয়ে একটা জালের মতো নেটওয়ার্ক তৈরি করে, দিস অ্যাক্টস অ্যাজ এ ফিজিক্যাল ব্যারিয়ার। মানে জিনিসটা কি, ল্যামিনা ডেন্সাতে অনেকগুলো টাইপ 4 কোলাজেন ফাইবার অ্যারেঞ্জড ইন এ নেটওয়ার্ক, এরকম জালের মতো। এজন্য তারা একটা সিভ বা ছাকনির মতো কাজ করে। দে ডোন্ট অ্যালাউ প্যাসেজ অফ সাবস্টেন্সেস মোর দেন 10 ন্যানোমিটার। এই হচ্ছে ল্যামিনা ডেন্সা। It is a dense and dark layer. It is a middle layer of basal lamina. It is made of type 4 collagen fiber এবং it acts as a physical barrier. It does not allow passage of more than 10 nanometer particles. আর এই ল্যামিনা ডেন্সার উভয় সাইডে কি আছে? উভয় সাইডে আছে ল্যামিনা লুসিডা। ল্যামিনা লুসিডা, এই ল্যামিনা লুসিডা কি দিয়ে তৈরি? বেসিক্যালি এটা তৈরি হচ্ছে তোমার গ্লাইকোপ্রোটিন এবং প্রোটিওগ্লাইকেন দিয়ে, ইজি, জিপি এবং পিজি। আর কিছু উদাহরণস্বরূপ নাম আছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। তোমরা জাস্ট এটা যে প্রোটিওগ্লাইকেন এবং গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি ল্যামিনা লুসিডা, জাস্ট এটাই খেয়াল রাখো। এটার সুবিধাটা কি, প্রোটিওগ্লাইকেন গ্লাইকোপ্রোটিন দুইটাই দে আর নেগেটিভলি চার্জড, সো দে অলসো হেল্প, মানে তারা অন্যান্য নেগেটিভলি চার্জ সাবস্টেন্সকে তাদের কাছে আসতে দেয় না। সো নেগেটিভলি চার্জড ম্যাক্রোমলিকিউলস আর রিপালসড হেয়ার। তাহলে দুইটাই কিন্তু বেসিক্যালি একটা ফিল্টার হিসেবে কাজ করে। তারা হচ্ছে এই যে ল্যামিনার লুসিডে হচ্ছে একটা নেগেটিভ চার্জ দেয়। ল্যামিনার লুসিডে কি আছে? গ্লাইকোপ্রোটিন এবং প্রোটিওগ্লাইকেন। আর ল্যামিনার ডেন্সায় কি আছে? ল্যামিনার ডেন্সায় আছে হচ্ছে যে টাইপ 4 কোলাজেন। টাইপ 4 কোলাজেন এখানে একটা মেশওয়ার্কের মতো থাকে। তাহলে তোমার ল্যামিনার ডেন্স হচ্ছে একটা ফিজিক্যাল ব্যারিয়ার, আর ল্যামিনার লুসিড হচ্ছে একটা আয়ন ব্যারিয়ার বা চার্জ ব্যারিয়ার। তাহলে অ্যাজ এ হোল বেসাল ল্যামিনার কাজটা কি মনে হচ্ছে? দে অ্যালাউ, মানে দে অ্যালাউ সাম সাবস্টেন্সেস টু পাস বাট নট অল সাবস্টেন্স। যেমন পজিটিভলি চার্জ সাবস্টেন্স which are less than 10 nanometer, only they can pass, not the other substances. খেয়াল রাখবে এটা। তাহলে আমরা এখন তাহলে বেসাল ল্যামিনার বেসিক স্ট্রাকচারটা জানলাম। আমরা তাহলে এখন বেসাল ল্যামিনার বেসিক ফাংশনগুলো জানি। যেহেতু তারা কাউকে পাস করতে দেয়, কাউকে পাস করতে দেয় না, সো দে একটা সিলেক্টিভ ফিল্ট্রেশন ব্যারিয়ার। সিলেক্টিভ ফিল্ট্রেশন ব্যারিয়ার। তবে তার থেকেও আরো অবভিয়াস কাজটা আমি বলি নাই, সেটা হচ্ছে কি, এটার উপরে থাকে এপিথেলিয়াল টিস্যু আর নিচে থাকে কানেকটিভ টিস্যু। ওকে, সো ইট ইজ দ্য স্ট্রাকচারাল অ্যাটাচমেন্ট সাইট ফর দ্য ওভারলাইং এপিথেলিয়াম অ্যান্ড আন্ডারলাইং কানেকটিভ টিস্যু। এবং একই সাথে সে কিন্তু কানেকটিভ টিস্যু এবং এপিথেলিয়াল টিস্যুর মধ্যে পার্থক্যটা করতেছে। মানে কানেকটিভ টিস্যুর সব জিনিস যেন এপিথেলিয়াল টিস্যুতে না যেতে পারে, আবার এপিথেলিয়াল টিস্যু থেকে সব জিনিস যেন কানেকটিভ টিস্যুতে চলে যেতে না পারে, মানে সে এই দুইটাকে সে স্বতন্ত্র, দুইটার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখতে সাহায্য করে। সো ইট কম্পার্টমেন্টালাইজেশনে হেল্প করে। ইট আইসোলেটস কানেকটিভ টিস্যু ফ্রম আদার টাইপস অফ টিস্যু। আচ্ছা, এখানে আসলে কানেকটিভ না, এপিথেলিয়াল হবে। It isolates epithelial tissue from other types of tissue, অর্থাৎ epithelial tissue আন্ডারলাইং এ যে অন্য টিস্যু যেটাই থাকুক না কেন, ওইটা থেকে সে epithelial টিস্যুকে আলাদা করে রাখে। আচ্ছা, এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, epithelial টিস্যু যে রিজেনারেশন হয়, এটা কিন্তু বেসমেন্ট মানে সবচেয়ে বেসাল লেয়ার থেকে হয়। আর বেসাল ল্যামিনা has some roles to play in this. তাহলে it acts as a platform for regeneration of epithelial tissue. এমন না যে বেসাল ল্যামিনা থেকেই রিজেনারেশন হয়, তবে বেসাল ল্যামিনার সাথে অ্যাডজাসেন্ট যে লেয়ারটা এপিথেলিয়াল টিস্যু, সেখান থেকেই হয়। সো টু সাম এক্সটেন্ট এটার কারণটা হচ্ছে যে সাম ফ্যাক্টরস ওয়ার্কিং ইন দ্য বেসাল ল্যামিনা। এছাড়া এখানে যে সেলগুলো তৈরি হয়, ওদের যে নিউট্রিশনটাতেও কিন্তু সে হেল্প করে। কানেকটিভ টিস্যু থেকে যেন নিউট্রিয়েন্ট ম্যাটেরিয়াল তোমার হচ্ছে ডিফিউজ হয়ে যাইতে পারে,
helps with the development and maintenance of cell, also regulates cell proliferation and differentiation. লাস্টের তিনটে একটু ভেগ লাগতে পারে। বেসিক্যালি সে বেসাল লেয়ারের সেলগুলোকে মেনটেন করে, তাদের ডেভেলপমেন্ট, তাদের গ্রোথ, তাদের ডিফারেন্সিয়েশনে হেল্প করে এবং রিজেনারেশনে হেল্প করে। ওকে, আচ্ছা আচ্ছা এখন হচ্ছে যে বেসাল ল্যামিনা লোকেটেড অন দ্য বেসাল সারফেস অফ এপিথেলিয়াল সেল, এটা তো ইজি, এটা তো তোমরা বুঝতে পারতেছো। আর যেটা বললাম, ইট অ্যাক্টস অ্যাজ এ ইন্টারফেস বিটুইন আচ্ছা ওয়েট, এখানে বারবার আমি কানেকটিভ টিস্যুর যে কথাটা যে লিখলাম, এপিথেলিয়াল টিস্যু হবে। দেখো তাহলে বেসিক ফাংশন এই পর্যন্তই, এই পর্যন্তই। এগুলাই তোমরা পরীক্ষার খাতায় লিখবা বা মনে রাখতে পারো। তাহলে বেসিক আইডিয়াটা কি, এপিথেলিয়াল টিস্যু এবং তার অ্যাডজাসেন্ট অন্য যে কোনো টিস্যু, এই দুটো টিস্যুর মধ্যে ব্যারিয়ার হিসেবে কাজ করে বেসাল ল্যামিনা, ইন্টারফারেন্স বা ইন্টারফেস বিটুইন এপিথেলিয়াল টিস্যু অ্যান্ড আদার টিস্যু। এছাড়া অনেক সময় আমাদের শরীরের অনেক জায়গায় তোমরা দেখতে পাবা, আমরা একটু পরে আসতেছি, একটা এপিথেলিয়াল টিস্যু উল্টা দিকে আরেকটা এপিথেলিয়াল টিস্যু থাকে। সো অনেক সময় ইট অলসো এক্সিস্টস বিটুইন টু অ্যাডজাসেন্ট এপিথেলিয়াল টিস্যু, এটা আমরা একটু পরে বলতেছি। আমরা আপাতত তাহলে যে জিনিসটা বললাম, যে এক সাইডে এপিথেলিয়াল টিস্যু, আরেক সাইডে দুনিয়ার যেই টিস্যু থাকুক না কেন সেটা এপিথেলিয়াল হইতে পারে, এই দুইটার মধ্যে একটা ব্যারিয়ার, একটা গ্যাপ বা একটা ফিল্ট্রেশন ব্যারিয়ার হিসেবে থাকে। সে হচ্ছে যে সবকিছুকে পাস করতে দেয় না, সে হচ্ছে যে এখানে যে সেলগুলো, সেই সেলগুলার সে রিজেনারেশন অথবা ডেভেলপমেন্ট এগুলোকে সে কন্ট্রোল করে। আচ্ছা, তাহলে আমরা বেসাল ল্যামিনাটা কি সেটা জানলাম, এখন তাহলে বেসমেন্ট মেমব্রেন কি এটা একটু জানতে হবে। তাহলে কারণ এই দুইটা টার্ম অনেক সময় ইন্টারচেঞ্জেবলি ইউজ করে, তোমরাও করো, বাট কথা হচ্ছে এই দুইটা জিনিস কিন্তু সেম না, এই দুটো জিনিস সেম না। দাঁড়াও, বেসাল ল্যামিনা হচ্ছে একটা থিন লেয়ার, বেসমেন্ট মেমব্রেন হচ্ছে একটা থিক লেয়ার। It is seen only under electron microscope. It can be seen under light microscope. আচ্ছা, তারপরে হচ্ছে বেসাল ল্যামিনার কনফিগারেশনটা কি, ল্যামিনা লুসিডা, ল্যামিনা ডেন্সা, ল্যামিনা লুসিডা। আর বেসমেন্ট মেমব্রেনের কনফিগারেশনটা হচ্ছে বেসাল ল্যামিনা প্লাস বেসাল ল্যামিনা অথবা বেসাল ল্যামিনা প্লাস রেটিকুলার ল্যামিনা। সো basal lamina is a component of basement membrane. Basal lamina is a component of basement membrane. আচ্ছা, একটা বেসিক একটু তোমরা একটু চিন্তা করো, আমাদের শরীরের অনেক জায়গা আছে যেখানে দুইটা এপিথেলিয়াম একটার সাথে আরেকটা অ্যাডজাসেন্ট থাকে, যেমন ভাই আডেলটা কি রেটিকুলার আডেল ল্যামিনা, রেটিকুলার ল্যামিনা। রেটিকুলার। আচ্ছা, তাহলে আমি কি বললাম, বেসমেন্ট মেমব্রেনের কনফিগারেশন কি, বেসাল ল্যামিনা এবং বেসাল ল্যামিনা অথবা বেসাল ল্যামিনা এবং রেটিকুলার ল্যামিনা। আর বেসাল ল্যামিনার কনফিগারেশন কি, ল্যামিনা লুসিডা দুই পাশে, মাঝে ল্যামিনা ডেন্সা। আচ্ছা, আমাদের শরীরে অনেক জায়গায় দুইটা এপিথেলিয়াম একটা আরেকটার অ্যাডজাসেন্ট থাকে, যেমন আমরা মানে তোমরা যখন রেসপিরেটরি মেমব্রেন পড়েছো, একদিকে থাকে অ্যালভিওলাস, অ্যালভিওলাসের যেই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, আরেক পাশে থাকে কিন্তু ব্লাড ভেসেল, এবং ব্লাড ভেসেলেও কিন্তু এপিথেলিয়াম। তাহলে এখানে কিন্তু দুইটা এপিথেলিয়াম একটা আরেকটার উল্টা দিকে, তাই না? তাহলে এই হচ্ছে তোমার বেসাল ল্যামিনা অফ, দাঁড়াও, এইটা হচ্ছে মানে বেসাল ল্যামিনা অফ অ্যালভিওলাই,
আর এটা হচ্ছে বেসাল ল্যামিনা অফ ব্লাড ভেসেল এন্ডোথেলিয়াম। এখানে কিন্তু দুইটা এপিথেলিয়াম একটা আরেকটার অপোজিটে, এর এর মাঝে হচ্ছে অল্প কিছু কানেকটিভ টিস্যু কম্পোনেন্ট আছে। তাহলে এই একটা বেসাল ল্যামিনা, এই একটা বেসাল ল্যামিনা, এর মাঝে অল্প কিছু কানেকটিভ টিস্যু কম্পোনেন্ট, এই পুরোটা হচ্ছে একটা বেসমেন্ট মেমব্রেন। তারপর আমরা রেনাল এপিথেলিয়াল সেল পড়েছি, যেমন এই হচ্ছে রেনাল টিউবিউল এবং এই হচ্ছে রেনাল টিউবুলার যে এপিথেলিয়াল সেল সেটা, আর এই হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি। এখানেও কিন্তু এপিথেলিয়াম আছে, এখানেও কিন্তু দুইটা এপিথেলিয়ামের দুইটা বেসমেন্ট মেমব্রেন আছে, মাঝে অল্প কিছু কানেকটিভ টিস্যু। তাহলে যেখানেই দুইটা এপিথেলিয়াম একটা আরেকটাকে অপোজ করছে, দুইটারই বেসাল ল্যামিনা এবং ইন্টারভিনিং কিছু স্মল অ্যামাউন্ট অফ কানেকটিভ টিস্যু আছে, ওই জায়গাটাকে আমি বলবো বেসমেন্ট মেমব্রেন। তাহলে বেসাল ল্যামিনা কিন্তু জাস্ট একটা এপিথেলিয়ামের পার্ট, কিন্তু বেসমেন্ট মেমব্রেন হওয়ার জন্য অ্যাটলিস্ট দুইটা অপোজিং এপিথেলিয়াম আসতে হবে। তাহলে বেসমেন্ট মেমব্রেন আর বেসাল ল্যামিনার বেসিক বা প্রথম পার্থক্য হচ্ছে এটাই। লোকেশন হচ্ছে বিটুইন টু অ্যাডজাসেন্ট এপিথেলিয়াল সেল, যেমন বিটুইন টু সাইডস অফ রেসপিরেটরি মেমব্রেন এবং রেনাল ফিল্ট্রেশন মেমব্রেন। অর্থাৎ বেসাল ল্যামিনা, যেমন আমরা যে লাঙে বললাম অ্যালভিওলার এপিথেলিয়ামের বেসাল ল্যামিনা এবং ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের বেসাল ল্যামিনা ফিউজড হয়ে এই জায়গার যে বেসমেন্ট মেমব্রেন সেটা তৈরি করছে। আচ্ছা, আর কি বলেছি আমি বেসমেন্ট মেমব্রেন নিয়ে? এটা হচ্ছে একটা থিক লেয়ার এবং এতই থিক যেটাকে লাইট মাইক্রোস্কোপে দেখা যায়। তবে আমরা যখন হিস্টোলজি শুরু করেছিলাম ফার্স্টে ল্যাবে, আমরা যে স্টেইনটা দিয়ে সেল দেখি সেই স্টেইনটার নাম হচ্ছে হেমাটক্সিলিন এন্ড ইওসিন স্টেইন। দ্বারা যে স্টেইনটা দিয়ে আমরা সেল দেখি সেই স্টেইনটার নাম হচ্ছে হেমাটক্সিলিন এন্ড ইওসিন স্টেইন। হেমাটক্সিলিন ইওসিন স্টেইন দিয়ে সেলটাকে দেখা যায় লাল আর নিউক্লিয়াসটাকে দেখা যায় নীল, এইচ এন্ড ই স্টেইন। তো বেসমেন্ট মেমব্রেন কিন্তু এই স্টেইন দিয়ে দেখা যায় না। বেসমেন্ট মেমব্রেনকে দেখার জন্য স্পেশাল টাইপ অফ স্টেইন লাগে, নাম হচ্ছে, দেখো, it is not seen in hematoxylin eosin stain. Basement membrane is not seen in hematoxylin stain, but it is seen in pus stain. Pus stain এর নামটা হচ্ছে পার আয়োডিক অ্যাসিড শিফ, পার আয়োডিক অ্যাসিড শিফ স্টেইন। তাহলে এমসিকিউর জন্য এটা ইম্পর্টেন্ট বা ভাইবার জন্য, যে কোন স্টেইন করা ছাড়া বেসমেন্ট মেমব্রেন দেখা যাবে না। দ্য অ্যান্সার ইজ পার আয়োডিক অ্যাসিড শিফ স্টেইন অথবা পিএএস স্টেইন, পাস স্টেইন। আচ্ছা, তাহলে এতটুকু গেল। এখন আমরা তাহলে কনফিগারেশন বলি। আমরা যে এক্সাম্পলটা দিলাম যে তোমার এটা দুইটা, মানে দুইটা বেসাল ল্যামিনা থাকতে পারে একসাথে, where there are two epithelial surfaces against each other. Where there are two epithelial surfaces against each other, যেমন লাং অ্যালভিওলাই এবং কিডনি গ্লোমেরুলাস। আচ্ছা, আরেকটা জিনিস, তার মানে কি এই যে যেখানে দুইটা অ্যাডজাসেন্ট এপিথেলিয়াম নাই সেখানে কোনো বেসমেন্ট মেমব্রেন নাই? না, বেসমেন্ট মেমব্রেন সব এপিথেলিয়ামের আন্ডারনিথেই আছে, সব এপিথেলিয়াম আন্ডারনিথেই আছে। যে এক্সাম্পলটা আমি দিলাম সেটা হচ্ছে যে জাস্ট একটা মানে এক্সেপশন, যে এখানে দুইটা এপিথেলিয়াম একটার সাথে একটা লেগে আছে, ওইখানে বেসমেন্ট মেমব্রেনের কনফিগারেশন কেমন হবে? দুইটা বেসাল ল্যামিনা থাকবে দুই পাশে, মাঝে ইন্টারভিনিং কানেকটিভ টিস্যু থাকবে খুবই স্মল অ্যামাউন্টের। কিন্তু যেখানে এরকম নাই, যেখানে জাস্ট এপিথেলিয়াল টিস্যু একটাই আছে, তার অন্যদিকে অন্য টিস্যু যেমন কানেকটিভ টিস্যু আছে, সেখানেও বেসমেন্ট মেমব্রেন থাকবে। দেখো, সাপোজ এই হচ্ছে বেসাল ল্যামিনা আর এই হচ্ছে সেল, এই হচ্ছে বেসাল ল্যামিনা আর এই হচ্ছে কানেকটিভ টিস্যুটা, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে কি,
কানেকটিভ টিস্যুর সবচেয়ে উপরের যে লেয়ার which is immediately adjacent to the basal lamina সেটার একটা স্পেসিফিক একটা নাম আছে, ওটার নাম হচ্ছে রেটিকুলার ল্যামিনা। এই রেটিকুলার ল্যামিনার কাজ আর কিছুই না, জাস্ট বেসাল ল্যামিনার সাথে অ্যাঙ্করিং হয়ে এপিথেলিয়াল টিস্যুর সাথে কানেকটিভ টিস্যুটাকে অ্যাঙ্কর করে রাখা। তাহলে হোয়াট ইজ দ্য কনফিগারেশন অফ বেসমেন্ট মেমব্রেন? যেখানে দুইটা এপিথেলিয়াম একটা আরেকটার অপোজিটে আছে, সেখানে কনফিগারেশন হচ্ছে দুই পাশে বেসাল ল্যামিনা, মাঝে ইন্টারভেনিং থিন লেয়ার অফ কানেকটিভ টিস্যু। আর যেখানে একদিকে এপিথেলিয়াল টিস্যু আরেকদিকে সাপোজ কানেকটিভ টিস্যু, সেখানে কানেকটিভ টিস্যুর যেই পার্টটা বেসাল ল্যামিনার সাথে অ্যাঙ্কর্ড হয়ে আছে সেই পার্টটার নাম হচ্ছে রেটিকুলার ল্যামিনা, এবং সেখানে বেসাল ল্যামিনা আর রেটিকুলার ল্যামিনা এই দুইটা মিলেই বানাচ্ছে বেসমেন্ট মেমব্রেন। তাহলে বেসাল ল্যামিনা ইজ এ পার্ট অফ epithelial tissue, but basement membrane is not entirely epithelial tissue, rather এটার একটা কম্পোনেন্ট হচ্ছে বেসাল ল্যামিনা, আরেকটা কম্পোনেন্ট ক্যান বি রেটিকুলার ল্যামিনা, এবং রেটিকুলার ল্যামিনা কিন্তু আবার কানেকটিভ টিস্যুর পার্ট। তাহলে যেখানে আন্ডারলাইং কানেকটিভ টিস্যু থাকে সেখানে একদিকে থাকে বেসাল ল্যামিনা, আরেকদিকে থাকে রেটিকুলার ল্যামিনা। আর এটার কনফিগারেশনটা কি তাহলে? বেসাল ল্যামিনা আর রেটিকুলার ল্যামিনা। বেসাল ল্যামিনাতে কি বলেছিলাম? ল্যামিনা লুসিডা, ল্যামিনা ডেন্সা, ল্যামিনা লুসিডা। ল্যামিনা ডেন্সাতে টাইপ 4 কোলাজেন, ল্যামিনা লুসিডাতে গ্লাইকোপ্রোটিন প্লাস প্রোটিওগ্লাইকেন, এখানেও গ্লাইকোপ্রোটিন প্লাস প্রোটিওগ্লাইকেন। রেটিকুলার ল্যামিনার কনফিগারেশন হচ্ছে টাইপ 1 এবং টাইপ 3 কোলাজেন ফাইবার। আর বেসাল ল্যামিনা আর রেটিকুলার ল্যামিনাকে অ্যাঙ্কর করে রাখে একটার সাথে আরেকটা টাইপ 7 কোলাজেন ফাইবার। তাহলে বেসাল ল্যামিনা এন্ড রেটিকুলার ল্যামিনা আর জয়েন্ট বাই টাইপ 7 কোলাজেন ফাইবার। আর এই পর্যন্ত যা বললাম যদি বুঝতে না পারো জিজ্ঞেস করতে পারো। আমার কাছে মনে হয় যে আমরা এখনই নামাজের ব্রেকটা দিয়ে দেই, তাহলে আমরা আবার 4:20 ব্যাক করব 4:20। কারো কোয়েরি থাকলে জিজ্ঞেস করে যেতে পারো। ভাইয়া হ্যাঁ ভাইয়া, যেখানে দুইটা এপিথেলিয়াল সেল একটা আরেকটার অপোজিটে আছে, ওখানকার এপিথেলিয়াল সেলগুলো নিউট্রিশন কোথা থেকে পাবে? এই যে মানে মাঝে যে তোমার থিন লেয়ার অফ কানেকটিভ টিস্যু আছে, এবং আরেকটা জিনিস যেখানে এরকম দুইটা লেয়ার একটা একটা অ্যাডজাসেন্ট আছে, সেখানে নিশ্চয়ই একদিকে ব্লাড ভেসেল, তাই না? তো এই ব্লাড ভেসেল থেকে কিন্তু নিউট্রিশনটা বের হয়ে আসতেছে এবং অপোজিট সাইডে চলে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? সো জিনিসটা হচ্ছে কি, তোমার ব্লাড ভেসেল নিজেও কিন্তু একটা এপিথেলিয়াম, ব্লাড ভেসেল লাইনিংটা। সো তোমরা একটা জিনিস একটু খেয়াল করো, আমি যেই কয়েকটা এক্সাম্পল দেখিয়েছি যেখানে দুইটা এপিথেলিয়াম একটা একটা অপোজিটে, ওইটার একটা মেম্বার কিন্তু ব্লাড ভেসেল। সো এই ব্লাড ভেসেল থেকে কিন্তু নিউট্রিশনটা বের হয়ে ডিফিউশনের মাধ্যমেই অপোজিট সাইডের এপিথেলিয়ামে চলেই যাচ্ছে, মাঝখানের কানেকটিভ টিস্যুতেও কিন্তু চলে যাচ্ছে। বুঝতে পারছো এখন? এরকম কোন এক্সাম্পল নাই? জি ভাইয়া, তাহলে তো ব্লাড ভেসেল। হ্যাঁ হ্যাঁ বলো। ব্লাড ভেসেল মানে ব্লাড ভেসেল তার নিজের নিউট্রিশন কেমনে পায় সেটা? জি না ভাইয়া, ওটা তো লুমেন থেকেই পাইতেছে, মানে ক্যাপিলারি লুমেন থেকে। হ্যাঁ তাহলে ব্লাড ভেসেল এপিথেলিয়াম গুলো ভাইয়া ইন্টারস্টিশন থেকেও পাচ্ছে, আবার নিজের ব্লাড সাপ্লাই মানে ব্লাড ভেসেল মধ্যে দিয়ে যা যাচ্ছে ওখান থেকেও পাইতেছে। হ্যাঁ 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 বেসিক্যালি মানে তারপরও কিন্তু এপিথেলিয়াল টিস্যু তার ক্যারেক্টারটা ভাঙতেছে না। তার ক্যারেক্টার ছিল যে এপিথেলিয়ামে ডিরেক্ট কোনো ব্লাড ভেসেল ঢুকবে না, ঢুকে নেই কিন্তু, ডিফিউশনের মাধ্যমে জি কিন্তু ভাইয়া। আসতেছে। ওকে হ্যাঁ ঠিক আছে। আর কোনো ভাইয়া মাঝখানে যে কানেকটিভ টিস্যুটা আছে, এটা এখানেও তো ভাইয়া রেটিকুলার এপিথেলিয়াম থাকার কথা না, যেহেতু ওটা কানেকটিভ টিস্যুর একটা অংশ। মানে তোমার এখানে হচ্ছে কি, এখানে যে কানেকটিভ টিস্যুতে স্মল যে পার্টটা, এটা কেন এত জোর দিয়ে বলা হয় না, কারণ এটা সব জায়গায় নাও থাকতে পারে। যেমন অ্যালভিওলার এপিথেলিয়াম অনেক জায়গায় জায়গায় দুইটা এপিথেলিয়াম একটার সাথে একটা ডিরেক্ট ফিউজড হয়ে থাকে, অনেক সময় মাঝখানে কোনো ইন্টারভেনিং কানেকটিভ টিস্যু পাওয়া যায় না, ঠিক আছে? এজন্য তুমি সব জায়গায় এটা দেখতে পাবা না যে ইন্টারভেনিং কানেকটিভ টিস্যুর কথা বলছে। আর রেটিকুলার ল্যামিনা যদি পাওয়া যায় তাহলে তো ভালো, বাট ওই ক্ষেত্রে
রেটিকুলার ল্যামিনার থেকে বরং দুই সাইডের দুইটা বেজাল ল্যামিনাই মোর প্রমিনেন্ট হয়ে যায় আর কি, ঠিক আছে? মানে কানেক্টিভ টিস্যুটা কনস্ট্যান্ট না যে সব জায়গায় পাওয়া যাচ্ছে, কিছু কিছু জায়গায় দুইটা এপিথেলিয়াম ডিরেক্টলি ফিউজ হয়ে যায় একটার সাথে আরেকটা, এই জন্য কানেক্টিভ টিস্যুটার রোলটাকে এত বড় করে দেখানো হচ্ছে না এখানে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, মানে এটা একটা স্পেশাল একটা অকেশন আর কি, যেখানে দুইটা এপিথেলিয়াম একটার সাথে একটা অ্যাডজাসেন্ট থাকছে, সেখানে কানেক্টিভ টিস্যুর রোলটা এতটা প্রমিনেন্ট না এই জায়গাটাতে। ওকে, আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন যদি না থাকে তোমরা নামাজ পড়ে আসতে পারো, আর যদি কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আর যদি ভাইয়া হ্যাঁ 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 আপু বলো। ভাইয়া রেসপিরেটরি মেমব্রেনের স্ট্রাকচার আমরা যখন পড়ি যে অ্যালভিওলাস আর হচ্ছে পালমোনারি ক্যাপিলারি যে ব্যারিয়ার একটা পর একটা ক্রস করে, হ্যাঁ এয়ারটা ক্রস করার সময় ওখানে যে আমরা বলতেছি যে ফার্স্টে হচ্ছে সারফেক্টেন্ট লেয়ার থাকে, তারপরে অ্যালভিওলার এপিথেলিয়াল লেয়ার, তারপরে বেসমেন্ট মেমব্রেন বলতেছি, তাহলে ওইটা কি হচ্ছে মানে বেজাল লামিনা? মানে বেসিক্যালি আমরা মানে এটাকে তুমি যদি পিওরলি হিস্টোলজিক্যালি অ্যাকুরেট করে বলতে চাও, বেজাল তাহলে ল্যামিনা বেজাল দুইবার লামিনা। বললে ভালো আর কি। হ্যাঁ, কিন্তু কথা ও, হচ্ছে যে শুধু হিস্টোলজি ছাড়া অন্য কোথাও আসলে এটা নিয়ে স্যার ম্যাডামরা তো মাথা ঘামায় না। আর ফাংশনাল খুব একটা যে পার্থক্য আছে ফিজিওলজিতে ওরকম না। তুমি এখানে দুইটাই বেজাল মেমব্রেন বলতে পারো, সমস্যা নেই। তবে অ্যাকচুয়ালি অ্যাকুরেট করে যদি তুমি বলতে চাও হিস্টোলজির ভাষায়, দেন দুইটাকে ইন্ডিভিজুয়ালি বেজাল ল্যামিনা বলাটা বেটার, ঠিক আছে? তবে ফিজিওলজিতে যে তুমি যদি বইয়ের মানে ধরো বইয়ে বেসমেন্ট মেমব্রেনই আছে দুইবার, তুমি এটাকে বেজাল ল্যামিনা বললা, ওটা বলার চেয়ে না বলাই ভালো, কারণ তখন ফিজিওলজির ম্যাডামরা জিজ্ঞেস করবে যে বেজাল ল্যামিনাটা কি, কোত্থেকে আসছে, কারণ তারা তো হয়তো রিসেন্টলি হিস্টোলজি পড়ে নাই, এতটা ওরিয়েন্টেড না। তখন ইউ শুড গো উইথ ইচ বুক ইটসেলফ। হ্যাঁ, যখন হিস্টোলজি পড়বা তখন মাথায় রাখবা যে বেজাল ল্যামিনা আর বেজাল মেমব্রেনের পার্থক্যটা কি। ইভেন কি মডার্ন যে মানে 15th এডিশন যে জাঙ্কুয়েরা, সেখানে ওরা বেজাল ল্যামিনা নিয়ে এতটা মাথা ঘামায় নাই, ওরা বেসমেন্ট মেমব্রেনটাই অ্যাজ এ হোল বর্ণনা করছে। ওকে, বেজাল ল্যামিনা নিয়ে অল্প একটু বর্ণনা আসছে। আমি জাস্ট তোমাদের এটা বললাম কারণ ডিএমসি তে সেগুপ্তা ম্যাডাম আছেন, ওনার খুব প্রিয় টপিক এই জিনিসটা, এবং বেজাল আগের লামিনা। বইগুলোতে ছিল বেজাল ল্যামিনা রেটিকুলার ল্যামিনার ডিফারেন্সটা কি, ফাংশনাল কিছু ডিফারেন্স আছে আর কি, এজন্য এটা আমি একটু স্ট্রেস করলাম। বাট এখনকার বইগুলোতে এটা নিয়ে এতটা আর ইয়ে নাই, এতটা তোড়জোড় নাই আর কি, ঠিক আছে? জি ভাইয়া। জাস্ট হিস্টোলজি ছাড়া অন্য সাবজেক্টে তোমার এটা মাথায় না রাখলেও হবে। আচ্ছা, তাহলে তোমাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে তোমরা চ্যাটে লিখতে পারো, আমি তাহলে নামাজটা পড়ে এসে দেখছি। আমরা 4:20 শুরু করব, ঠিক? দেই তাহলে। আচ্ছা, তাহলে আমরা এখন ইন্ডিভিজুয়াল এপিথেলিয়ামগুলার ব্যাপারে চলে যাই আর কি। ফার্স্ট হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। সিম্পল স্কোয়ামাস মানে মানে এপিথেলিয়াম হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল অবভিয়াসলি অবশ্যই একটা বেজাল ল্যামিনা থাকবে, সিঙ্গেল লেয়ার অফ সেল থাকবে যেহেতু সিম্পল, এবং এই সিঙ্গেল লেয়ারের সেলগুলো হবে ফ্ল্যাট ফ্ল্যাট এবং প্রত্যেকটা সেলের নিউক্লিয়াসটা হবে ফ্ল্যাটেন্ড, সরি নিউক্লিয়াস গুলো হবে এদের ফ্ল্যাটেন্ড অনেকটা এরকম। আচ্ছা, সেলগুলো আসলে এত ছোট না, আরেকটু আরেকটু বড় করতে পারো যেন তোমার নিউক্লিয়াসটা আকার জায়গা থাকে। যাই হোক, বেসিক্যালি এই হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তোমরা পরীক্ষার খাতে যদি এই স্টাইলে আঁকো তাহলেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। সিঙ্গেল লেয়ার থাকবে, একটা একটা সিঙ্গেল লেয়ার থাকবে এবং সেলগুলো ফ্ল্যাট হবে, নিউক্লিয়াসটা থাকবে ফ্ল্যাট, এবং সেলগুলো রেস্ট করবে কিসের উপর? বেজাল ল্যামিনার উপর রেস্ট করবে। লোকেশন ক্লাসিক্যালি তিনটা জায়গায় পাওয়া যায় এবং তিনটা জায়গার তিনটা নাম আছে, মনে রাখার জন্য খুব ইজি: এন্ডোথেলিয়াম, এন্ডোকার্ডিয়াম এবং মেসোথেলিয়াম। এন্ডোথেলিয়াম হচ্ছে বডির যত ব্লাড ভেসেল আছে, যত লিম্ফ ভেসেল আছে, যত ক্যাপিলারি আছে, সবগুলা লাইনিং হচ্ছে এন্ডোথেলিয়াম, ওইখানে পাওয়া যাবে। এন্ডোকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম কিন্তু কিছু না, মানে তুমি যদি পুরো কার্ডিওভাস্কুলার সিস্টেমটাকে একটা সিঙ্গেল
রাস্তা হিসেবে ধরে নাও, তাহলে এন্ডোকার্ডিয়াম আর এন্ডোথেলিয়ামের মধ্যে কিন্তু পার্থক্য নেই, কারণ দুইটার মধ্যে থেকে কিন্তু ব্লাড যায়। সো এন্ডোকার্ডিয়াম একদম সবচেয়ে ইনারমোস্ট লেয়ার অফ দ্য হার্ট। আর মেজোথেলিয়ামটা হচ্ছে কি আমাদের বডির যে সেরাস ক্যাভিটি আছে সেই সেরাস ক্যাভিটি গুলা, অর্থাৎ প্লুরা, পেরিটোনিয়াম, পেরিকার্ডিয়াম, এগুলোর যে লাইনিং, ভিসেরাল এবং প্লুরাল যে লাইনিংটা, সেরাস ক্যাভিটির যে লাইনিং ওইটাকে বলা হয় মেজোথেলিয়াম, অর্থাৎ লাইনিং অফ দ্য প্লুরা, পেরিটোনিয়াম এন্ড পেরিকার্ডিয়াম। আচ্ছা, এখন এই তিনটা হচ্ছে ক্লাসিক্যাল লোকেশন। এছাড়া আরো কিছু লোকেশন আছে, যেমন আমরা যে লাং এলভিওলাই বলি, সেই লাং এলভিওলাই ওখানে পাওয়া যায়। আর হচ্ছে রেনাল যে টিউবিউল, আমরা একটু রেনাল টিউবিউলগুলো একটু নামকরণ করি। ফার্স্ট হচ্ছে বাউম্যানস ক্যাপসুল, অর্থাৎ মানে এখানে হচ্ছে গ্লোমেরুলাস, ওই গ্লোমেরুলাসের সাথে অ্যাডজাসেন্ট যেটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। তারপরে হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, তারপর হচ্ছে লুপ অফ হেনলির ডিসেন্ডিং লিম্ব আর অ্যাসেন্ডিং লিম্ব। ডিসেন্ডিং লিম্ব পুরোটাই থিন, অ্যাসেন্ডিং লিম্বের নিচের অংশটা থিন, উপর অংশটা হচ্ছে থিক। এরপর হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, তারপর হচ্ছে কালেক্টিং টিউবিউল, তারপর কালেক্টিং ডাক্ট। তো এই পুরাটা যে রেনাল টিউবিউল, এর বাউম্যানস ক্যাপসুল আর থিন লিম্ব অফ লুপ অফ হেনলি, এই দুটা জায়গায় হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। বাউম্যানস ক্যাপসুল আর থিন লিম্ব অফ লুপ অফ হেনলি অফ দ্য কিডনি বা রেনাল টিউবিউল। তাহলে এই হচ্ছে অল দ্য প্লেসেস ওয়্যার ইউ ক্যান ফাইন্ড সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। উদাহরণ মনে রাখার আগে যদি ফাংশনটা মনে রাখো, বা কেন এরা এত চিকন সেটা মনে রাখো, তাহলে আমার কাছে মনে আরেকটু ইজি হবে। যে কোনো ব্লাড ভেসেলের কাজ কি? নিউট্রিশন দেওয়া। সেই নিউট্রিশনটা কিভাবে সম্ভব হয়? ইউজুয়ালি ভায়া ডিফিউশন। তো ব্লাড ভেসেলের মধ্য দিয়ে যদি নিউট্রিয়েন্ট পাস করতে হয়, সেলটা যতটা থিন হবে তত ইজিলি কিন্তু নিউট্রিশনটা যাবে। এজন্য যত ব্লাড ভেসেল এবং লিম্ফ ভেসেল আছে এগুলা ইউজুয়ালি লাইন বাই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। অন্যভাবেও আচ্ছা ওয়েট, আমি ডিরেকশনটা উল্টা দিছি, মানে এই পাশ থেকে মানে নিউট্রিয়েন্টটা, আচ্ছা অবশ্যই হ্যাঁ, নিউট্রিয়েন্ট এই পাশ থেকে এ পাশে যায়, ওয়েস্ট পার্টিকেল এ পাশ থেকে, যাই হোক থিন হতে হবে। এছাড়া তোমরা আরেকটা দিক দিয়ে মনে রাখতে পারো, কন্টিনিউয়াসলি কিন্তু ব্লাড ফ্লো হচ্ছে এভাবে এই ডিরেকশনে। সো ব্লাড ফ্লো হইতে হইতে কিন্তু এই ব্লাড ফ্লোর চাপেও সেলগুলো ফ্ল্যাটেন্ড হয়ে যায়। তোমরা এটা ওইভাবে মনে রাখতে পারো। এটা স্পেসিফিক্যালি ট্রু ফর এন্ডোকার্ডিয়াম। এর ভিতর সবসময় ব্লাড থাকে এবং এই ব্লাডটাকে কিন্তু বারবার তার সিস্টল দিতে হয় প্রেসার দিয়ে। সিস্টল দিলে প্রেসারে ব্লাডের সাথে ওয়ালের একটা প্রেসার খায়, চাপা খেয়ে সেলগুলো সবসময় চ্যাপ্টা হয়ে থাকে। মেজোথেলিয়ামের ক্ষেত্রেও কিন্তু কথাটা সত্য। খুবই ছোট্ট একটা স্পেস, এর মধ্যে ফ্লুইড থাকতেছে, ফ্লুইডটা কিন্তু কনস্ট্যান্টলি সেরাস ক্যাভিটির ওয়ালকে চাপ দিয়ে রাখতেছে, মেজোথেলিয়ামকে চাপ দিয়ে রাখতেছে, চাপে সেলগুলা চ্যাপ্টা হয়ে যাচ্ছে। তোমরা যদি অমনে মনে রাখতে পারো, অথবা এভাবে যে ডিফিউশন হতে হবে, সো থিন হতে হবে, তাইলেও। আর অ্যালভিওলাসের ক্ষেত্রে তো কথাটা সত্যই, তোমার অ্যালভিওলাসের লাইনিং এপিথেলিয়াম যত থিন হবে, এই পাশে যে ব্লাড ভেসেল, এটা লাইনিং এপিথেলিয়াম যত থিন হবে তত ইজিলি গ্যাস এক্সচেঞ্জ হবে, তত ইজিলি। ঠিক হলে তো গ্যাস এক্সচেঞ্জ কঠিন হয়ে যাবে। তাহলে এই হচ্ছে ফাংশন। তাহলে ফাংশনটা, মেইন ফাংশন কি? ট্রান্সসেলুলার ট্রান্সপোর্ট। যত থিন হবে ট্রান্সপোর্ট তত ভালো হবে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ যত থিন হবে তত ভালো হবে। আর লুব্রিকেশন, লুব্রিকেশন কিভাবে? এই যে মেজোথেলিয়াম এর সেলগুলোই কিন্তু প্লুরাল ফ্লুইড, পেরিকার্ডিয়াল ফ্লুইড সিক্রেশনে হেল্প করে। এই সিক্রেশনটা না হলে কিন্তু প্লুরাল এবং পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়ামের মধ্যে ফ্রিকশন হতো অনেক, আমাদের শ্বাস নিতে, আমাদের হৃৎপিণ্ড সিস্টল ডায়াস্টল করতে, গাট ভিসেরা ডিস্টেন্ট হতে অনেক প্রবলেম হতো। এই লুব্রিকেশনের জন্য প্রবলেমগুলো আর হয় না। তাহলে বেসিক ফাংশন অফ সিম্পল স্কোমাস এপিথেলিয়াম, শুনো, যে কোনো এপিথেলিয়ামের বেসিক ফাংশন হচ্ছে তোমার প্রোটেকশন, কাভারিং, এগুলো থাকবেই। তারপর তোমার মানে তোমার প্রোটেকশন, কাভারিং, তারপর হচ্ছে তোমার এগুলো তোমার সব এপিথেলিয়ামে তোমরা অটোমেটিকলি দিয়ে দিবাই। তার সাথে প্রত্যেক এপিথেলিয়ামে স্পেশাল ফাংশন আছে, যেমন এই এপিথেলিয়ামের স্পেশাল ফাংশন হচ্ছে এটা।
আশা করি সিম্পল স্কোমাস এপিথেলিয়ামটা সবাই বুঝতে পারছো। এখন আসি সিম্পল কলামনার এপিথেলিয়াম। সিম্পল কলামনার এপিথেলিয়ামটা কি হবে? একটা সিঙ্গেল লেয়ার অফ সেল হুইচ রেস্ট অন আ বেসাল ল্যামিনা। সেলগুলো কেমন হবে? সেলগুলো হবে সিলিন্ড্রিক্যাল সেল, যার হাইট হবে মোর দেন দ্য উইড, এবং সেলগুলা নিউক্লিয়াসগুলো হবে elongated spindle shaped এবং the nucleuses will be located on the basal half of the cell. কেউ কিছু বলবা? আচ্ছা, the nuclei will be located on the basal ভাইয়া half of the cell. হ্যাঁ, এতে নিউট্রিশন পাসের বেলায় ওই মানে বেসাল ল্যামিনা বা বেসমেন্ট মেমব্রেন গুলা কি কোনো হিন্ডার করে না? সিলেক্টিভলি মানে মানে তোমার সিলেক্টিভলি যে জিনিসটা পাস করতে হয়। আচ্ছা হ্যাঁ, তোমার মানে তোমার কোয়েশ্চেনটা ভালো। হ্যাঁ, বেসমেন্ট মেমব্রেন হচ্ছে তোমার হিন্ডার। বেসমেন্ট মেমব্রেনের রোলটা কিন্তু অনলি এপিথেলিয়াম আর আন্ডারলাইং যে কানেকটিভ টিস্যু সেটাকে ডিফারেন্সিয়েট করা। হ্যাঁ, সো বাট তোমার যে নিউট্রিয়েন্ট ম্যাটেরিয়ালগুলা, সেই নিউট্রিয়েন্ট ম্যাটেরিয়ালগুলা কিন্তু এমন না যে পাস করতে পারবে না। আমরা যখন সেল পড়বো, তোমার মানে তোমার বিশেষ করে ব্লাড ভেসেল যেই জায়গায় আছে, ব্লাড ভেসেলের মধ্যে কিন্তু অনেক রকম গ্যাপ থাকে, তোমরা জানো। তোমার যেমন মানে তোমার যে হেপাটোসাইটের ওখানে যে ব্লাড ভেসেল গুলো আছে, ওখানে অনেকগুলো সাইনাস আছে বা সাইনোসয়েড আছে। তারপর ইন্টারসেলুলার গ্যাপ থাকে, অনেকগুলো জায়গা থাকে যেখান দিয়ে নিউট্রিয়েন্ট ইজিলি পাস করতে পারে। সেই জায়গাগুলোতে ইন্টারভিনিং বেসমেন্ট মেমব্রেন বা ইন্টারভিনিং বেসাল ল্যামিনা থাকে না। ওকে, মানে বেসাল ল্যামিনার রোলটা এখানে আমি আনতেছি না। কেন? কারণ ওইটা হচ্ছে যে তোমার সাপোজ এই হচ্ছে একটা এপিথেলিয়াম, এই হচ্ছে তার বেসাল ল্যামিনা, তো জাস্ট এই জায়গার উপরে আর এই জায়গার নিচে পার্থক্য করাটা হচ্ছে বেসাল ল্যামিনার কাজ। কিন্তু যখন কোনো কিছু পাস করবে, পাস করার জন্য আলাদা ব্যবস্থা আছে। কোনো জায়গায় ইন্টারসেলুলার গ্যাপ আছে, কোনো জায়গায় তোমার বেসমেন্ট মেমব্রেন ডিসকন্টিনিউয়াস, কোনো জায়গায় সেলের উপর দিয়ে তোমার গ্যাপ আছে, অনেক কিছু আছে। এগুলো আমরা পরে বলবো যখন ব্লাড ভেসেল পড়বো। ওকে, বাট আজকে আপাতত ওইটা খেয়াল রাখো যে যত থিন হবে তত ইজিলি। আর এটা যে নট নেসেসারি যে বেসমেন্ট মেমব্রেন বা বেসাল ল্যামিনা একদম কন্টিনিউয়াস সব জায়গায়, এমনটা না। ঠিক আছে? আচ্ছা, তাহলে সিম্পল কলামনারটা তাহলে আমরা বলতেছিলাম সিঙ্গেল লেয়ার অফ সিলিন্ড্রিক্যাল সেল, নিউক্লিয়াস হচ্ছে স্পিন্ডেল শেপড এবং লোকেটেড নিয়ার দ্য বেসাল হাফ অফ দ্য সেল এবং দ্য রেস্ট অন আ বেসাল ল্যামিনা। এই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, কোথায় কোথায় ওদেরকে পাওয়া যায়? মানে তোমার বেসিক্যালি আমার যেই জিআই ট্র্যাক্ট, আচ্ছা একটু বলি। একটা হচ্ছে এলিমেন্টারি ট্র্যাক্ট। এলিমেন্টারি ট্র্যাক্টে জিআই ট্র্যাক্টের লাইনিং একরকম, তার আগ পর্যন্ত যেই আপ টু ইসোফেগাস, মানে ইসোফেগাস এই পর্যন্ত লাইনিং একরকম। এটা আমরা না হয় পরেই বললাম। শুধু জিআই ট্র্যাক্ট যেটা, অর্থাৎ স্টমাক থেকে শুরু করে বাকিটা, ওইটার লাইনিং হচ্ছে সিম্পল কলামনার। সিম্পল কলামনার এপিথেলিয়াম। এছাড়া ইউটেরাস এবং ইউটেরাইন টিউব। আচ্ছা, শুধু জিআই ট্র্যাক্ট না, জিআই ট্র্যাক্ট থেকে কিছু সাইড ট্র্যাক তৈরি হয়েছে, যেমন হচ্ছে তোমার প্যানক্রিয়াস আছে, গল ব্লাডার আছে ইত্যাদি। তারপরে হচ্ছে বাইল ডাক্ট আছে ইত্যাদি। বেসিক্যালি জিআই ট্র্যাক্ট অ্যান্ড ইটস ডাক্টস অ্যান্ড ইটস গ্ল্যান্ডস, ওগুলো বেশিরভাগই সিম্পল কলামনার এপিথেলিয়াম। তাহলে লাইনিং অফ জিআইটি। তবে জিআইটির পুরোটা না কিন্তু, আবার একদম মানে লাস্ট অ্যানাল ক্যানাল পর্যন্ত না। তোমার অ্যানাল ক্যানালের একটা লাইন আছে, ডেন্টেড লাইন, এই ডেন্টেড লাইনের আগ পর্যন্ত, মানে হাইন গার্ড পর্যন্ত। ওকে, ঠিক আছে। তাহলে স্টমাক থেকে শুরু করে হাইন মানে তোমার ডেন্টেড লাইনের আগ পর্যন্ত, এবং অ্যাসোসিয়েটেড যে গ্ল্যান্ড বা ডাক্টগুলো আছে, গল ব্লাডার, প্যানক্রিয়াস, বাইল ডাক্ট ইত্যাদি। আর হচ্ছে ইউটেরাস এবং ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান বা ইউটেরাইন টিউব। আচ্ছা, অ্যাজ এ হোল এগুলোর ফাংশন কি? যেমন জিআই ট্র্যাক্টের ফাংশন আমি যদি বলি, এই জায়গায় হচ্ছে তোমার নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন হয়।
নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন হয়। এছাড়া এখান থেকে অনেক রকম এনজাইম, ডাইজেস্টিভ এনজাইম সিক্রেট হয়। এনজাইম কিন্তু জিআইটি, গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, তারপর তোমার সাক্কাস এন্টেরিকাস, এগুলো সবগুলাই কিন্তু, তাহলে দুই রকম কাজ এখানে, সিক্রেশন এবং অ্যাবজর্পশন। জিআইটি দিয়ে আমি ব্যাখ্যা করে ফেলতে পারি। এছাড়া ইউটেরাস এবং ইউটেরাইন টিউব থেকেও অনেক রকম সিক্রেশন বের হয়। এগুলাও হচ্ছে তোমার ওই একই, তোমার কলামনার এপিথেলিয়াম থাকার কারণে সম্ভব হয়। আর অ্যাবজর্পশনটা যেন আরো ভালো হয় এজন্য কলামনার সেলগুলোর মাথায় মাথায় মাইক্রোভিলাই থাকে। মাইক্রোভিলাই নিয়ে আমরা মানে ডিটেইলে পরের দিন পড়বো। মানে স্পেসিফিক্যালি মাইক্রোভিলাই থাকার দরুন যে সুবিধাটা হয়, অ্যাবজর্পশনের সারফেস এরিয়াটা ইনক্রিজ করে, এজন্য একটা সেল আরো বেশি অ্যাবজর্ব করতে পারে। যাই হোক, তাহলে কোথায় কোথায় পাওয়া যায়? জিআইটি তে পাওয়া যায়, জিআইটির সাথে অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ডস গুলোতে পাওয়া যায়, ইউটেরাস এবং ফ্যালোপিয়ান টিউবে পাওয়া যায়। ফাংশন হচ্ছে সিক্রেশন অফ ডাইজেস্টিভ জুস, মিউকাস এটসেট্রা, আর অ্যাবজর্পশন অফ ইনজেস্টেড ফুড পার্টিকেল ইত্যাদি। তাহলে এই হচ্ছে সিম্পল কলমার এপিথেলিয়াম। আর লাস্ট হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়ামটা হচ্ছে তোমার ইজি। বেসাল ল্যামিনাতে সিঙ্গেল লেয়ার অফ সেল, সেলগুলো হচ্ছে যে তোমার কিউবয়েডাল শেপ, অর্থাৎ হাইট সমান উইড। নিউক্লিয়াসগুলো হচ্ছে গোল থাকবে এবং সেন্ট্রালি থাকবে, নিউক্লিয়াসগুলো গোল থাকবে এবং সেন্ট্রালি থাকবে। সিঙ্গেল লেয়ার কিউবয়েডাল সেল, বেসাল ল্যামিনা, নিউক্লিয়াস স্ফেরিক্যাল এন্ড সেন্ট্রালি লোকেটেড। কোথায় পাওয়া যায়? এখানে দেখো, আমরা ওই ছবিটাতে একটু ব্যাক করি। তোমার মানে বেসিক্যালি রেনাল টিউবিউলের সিম্পল স্কোয়ামাস কোথায় কোথায় পাওয়া যায়? এখানে পাওয়া যায় আর এখানে পাওয়া যায়। এছাড়া বাকি যা আছে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, কালেক্টিং টিউবিউল, তারপর ডিসিটি, এগুলো সবগুলাতেই হচ্ছে সিম্পল কিউবয়েডাল। তাহলে আমরা শুধু পিসিটি আর ডিসিটি না, রেদার বাকিগুলা মানে কি, দাঁড়াও, সরি, পিসিটি, ডিসিটি, তারপর হচ্ছে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, তারপর হচ্ছে কালেক্টিং টিউবিউল ইত্যাদি সবগুলা, এক্সেপ্ট কোনটা কোনটা, এক্সেপ্ট বোমেন্স ক্যাপসুল এবং থিন লুপ অফ হেনলি, ওইখানে পাওয়া যায় কি সিম্পল স্কোয়ামাস। আর থাইরয়েড গ্ল্যান্ড যখন আমরা পড়বো, বা তোমরা যারা পড়েছো তোমরা জানো, থাইরয়েডের যেই ফলিকলগুলা, সেই ফলিকলগুলো সিম্পল কিউবয়েডাল সেল। এই দুটো এক্সাম্পল জাস্ট মনে রাখো আর কি। এটার ফাংশন হচ্ছে সিক্রেশন, সাথে রিঅ্যাবজর্পশনটা তোমরা অ্যাড করতে পারো, সিক্রেশন প্লাস রিঅ্যাবজর্পশন, এই তো। তাহলে এই হচ্ছে সিম্পল কিউবয়েডাল। আর সিম্পলের মধ্যে লাস্ট একটা আসে সিউডোস্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। সিউডোস্ট্র্যাটিফাইডটা একটু তোমাদেরকে একটু বলি। আমরা যখন মাইক্রোস্কোপে যখন দেখি সেল, লাইট মাইক্রোস্কোপে, আমরা কিন্তু বেসাল ল্যামিনা দেখতে পাই না, ইভেন কি আমরা কিন্তু সেল মেমব্রেনও দেখতে পাই না। আমরা কি দেখতে পাই? আমরা শুধুমাত্র নিউক্লিয়াস দেখতে পাই। বেসিক্যালি তোমরা এরকম দেখবা, খালি এই জিনিসটাই খালি দেখবো, ওকে? তো তোমরা একটা এপিথেলিয়াম যদি এরকম দেখো, হ্যাঁ মানে সেলের আউটলাইনটা হালকা করে বুঝতে পারবা আর কি হয়তো, বাট এর বেশি তোমরা আর কিছু দেখতে পাবা না, ঠিক আছে? তো সিউডোস্ট্র্যাটিফাইডটা কিরকম একটু দেখো। এখানেও সেম, বেসাল ল্যামিনা থাকে, সিঙ্গেল লেয়ারের সেল থাকে, এবং অল সেলস রেস্ট অন বেসাল ল্যামিনা, বাট সরি দাঁড়াও, একটা সেকেন্ড আমার, আচ্ছা আমি যেটা বলতেছি যে অল সেলস রেস্ট অন বেসাল ল্যামিনা, বাট পার্থক্যটা কি, নট অল দ্য সেলস রিচ দ্য লুমেন। সব সেল যে লুমেন পর্যন্ত যাবে এমনটা না, অনেকগুলো সেল অন্য সেলগুলোর নিচে থাকে। যেমন এই সেলের নিউক্লিয়াসটা থাকে সাপোজ এই জায়গায়, এই সেলের নিউক্লিয়াস এই জায়গায়, এটা এখানে, আয় আল্লাহ রে,
ল্যাপটপের কি হইছে? আচ্ছা, এটা হচ্ছে এখানে মানে যে জিনিসটা যে এগুলা সেলগুলার বেজাল লেয়ার সব এক লেয়ারেই থাকে, কিন্তু সবগুলা সেল লুমেনে পৌঁছায় না। এবং এর জন্য কি হয়, এক একটা সেলের নিউক্লিয়াস এক এক জায়গায় থাকে। তুমি যখন মাইক্রোস্কোপে দেখবা তখন এরকম দেখবা, কিন্তু আদতে কিন্তু এরা সবগুলা অ্যাকচুয়ালি সিঙ্গেল লেয়ারই, তবে এগুলা নিউক্লিয়াস গুলো এক একটা এক এক ইয়েতে, বাট দেখে মনে হচ্ছে যে মাল্টিপল লেয়ার অফ সেল। এগুলো অ্যাকচুয়ালি সিঙ্গেল লেয়ার সেল, বাট দে অ্যাপিয়ার টু বি স্ট্র্যাটিফাইড। এই জন্য এদেরকে বলা হয় সিউডো স্ট্র্যাটিফাইড। কারণটা কি, different cell have different height, different cells nucleus is at different level, they appear to be multiple layer. All cells are connected to the basal lamina, but not all cells reach the lumen. এবং তার সাথে সাথে যদি এটা রেসপিরেটরি ট্র্যাক্ট হয়, তাহলে প্রত্যেকটা সেলের মাথায় মাথায় একটা দুইটা করে মানে সিলিয়া থাকে। ওকে, তাহলে আমরা ক্যারেক্টারটা তাহলে এখন পড়ি। সিঙ্গেল লেয়ার অফ এপিথেলিয়াম appear stratified. All cells rest on a basal lamina, but cells vary in height and shape. এবং not all the cells reach the luminal surface. Nucleus are at different levels. Through microscope, they appear to be at different levels. কোথায় পাওয়া যায় ওদেরকে? ওদেরকে পাওয়া যায় শুধুমাত্র রেসপিরেটরি ট্র্যাক্টে পাওয়া যায়। রেসপিরেটরি ট্র্যাক্টের কোন পার্টে? আমরা কিন্তু একটু আগেও অ্যালভিওলার এপিথেলিয়ামের কথা বললাম, ওইটাও কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট, বাট ওইখানে কি ছিল, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। সো আমরা রেসপিরেটরি ট্র্যাক্টের দুইটা পার্টের নাম জানি, কন্ডাকটিভ জোন এবং রেসপিরেটরি জোন। পুরো কন্ডাকটিভ জোনে পাওয়া যায় হচ্ছে সিউডোস্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, সিউডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড এপিথেলিয়াম। তুমি যদি আরেকটু স্পেসিফিক্যালি বলো, সিলিয়া থাকবে ওদের যদি সেটা রেসপিরেটরি ট্র্যাক্টে হয়। ফাংশন কি? একটা তো হচ্ছে সিক্রেশন অফ মিউকাস, আরেকটা হচ্ছে মানে এপিথেলিয়াম ইটসেলফের ফাংশন হচ্ছে সিক্রেশন, আর সাথে সিলিয়া থাকার জন্য যে ফাংশনটা অ্যাড হয় এটা হচ্ছে মুভমেন্ট অফ সাবস্টেন্সেস এট এ স্পেসিফিক ডিরেকশন। মুভমেন্ট অফ সাবস্টেন্সেস এট এ স্পেসিফিক ডিরেকশন। যেমন আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে ধুলাবালু, কফ, ডেব্রি অনেক কিছু জমা হয়, এগুলাকে অনেকটা ঝাড়ু দিয়ে 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 আমাদের মানে রুট অফ দ্য ল্যারিংসে নিয়ে আসে কে, সিলিয়াগুলা। ঠিক আছে, তো মুভমেন্ট অফ সাবস্টেন্স এট এ স্পেসিফিক ডিরেকশন, স্পেসিফিক হতে হবে, শুধুমাত্র ওয়ান ওয়ে ডিরেকশনেই মুভমেন্ট হবে। আমরা সিলিয়া নিয়েও পরের দিন ডিটেলসে পড়বো। তাহলে আজকে আমরা দুইটা মডিফিকেশনের নাম পড়লাম, একটা হচ্ছে এখানে এই যে সিম্পল কলামনারে আমরা একটা পেয়েছি মাইক্রোভিলাই, এটা নিয়ে আমরা পরের দিন পড়বো। আর একটা মডিফিকেশন পেলাম সিলিয়া, এটা হচ্ছে সিউডোস্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামে। তো অ্যাজ এ হোল আমরা যদি মানে এখানে সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে এক্সাম্পলটা খেয়াল রাখা। তাইলে সিম্পল স্কোয়ামাস কি কি, এন্ডোথেলিয়াম, মেজোথেলিয়াম, এন্ডোকার্ডিয়াম, এবং লাং অ্যালভিওলাই, এবং রেনাল টিউবুলার, বোমেন্স ক্যাপসুল, এবং থিন লিম্ব অফ লুপোফেনলি। সিম্পল কলামনার কোথায়? জিআই ট্র্যাক্ট, স্টমাক থেকে অ্যানাল ক্যানালের আগ পর্যন্ত, আর ইউটেরাস এবং ইউটেরাইন টিউব। সিম্পল কিউবয়েডাল কোথায় কোথায়? দুই জায়গায় শুধু, থাইরয়েডে আর কিডনির বাকি জায়গাগুলোতে, পিসিটি, ডিসিটি ইত্যাদি। আর সিউডোস্ট্র্যাটিফাইড কোথায়? শুধুমাত্র রেসপিরেটরি ট্র্যাক্টের কন্ডাক্টিং জোনে। তো আজকে এই পর্যন্তই থাক, আমার কাছে মনে হয় আজকে অনেক হয়েছে। পরের দিন আমরা ইনশাআল্লাহ এপিথেলিয়াল টিস্যুটা শেষ করার চেষ্টা করব, আর যদি না পারি পরের দিন একটু যাবে আর কি, সমস্যা নেই। তো ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো। সিউডো স্ট্রাটিফাইড কে আমরা মাইক্রোস্কোপে মাল্টিপল লেয়ার দেখি, হ্যাঁ, এবং যেটা স্ট্রাটিফাইড মেইনলি সেটাও তো আমরা মাল্টিপল লেয়ার দেখি, তাহলে এটা ডিফারেন্স করবো কিভাবে? মানে আমি বলি জিনিসটা হচ্ছে কি, যখন আমাদের কনফিউশন হয় তখন তো আমাদের কাছে ইলেকট্রন মাইক্রোস্কোপ থাকবেই, বাট কথা হচ্ছে যে মানে আমরা যদি একটা লোকের লাং থেকে একটা স্যাম্পল নেই, আমরা তো জানবোই যেটা তার লাং থেকে নেওয়া হয়েছে, তাই না? এবং লাঙে তো স্ট্র্যাটিফাইড থাকার কোনো প্রশ্ন আসে না, লাঙে থাকলে সিউডো স্ট্র্যাটিফাইডই থাকবে। মানে জিনিসটা হচ্ছে যে আমরা এই প্রবলেমগুলো কখন অ্যারাইজ করে, যখন আমরা কোনো একটা টিস্যু দেখতে চাই কিন্তু সেই টিস্যুটা কোথা থেকে নেওয়া হয়েছে বা কোথা থেকে অরিজিন সেটা আমরা জানি না, তখন এই কনফিউশনটা অ্যারাইজ করে। তবে কনফিউশন থাকলে আমরা অলওয়েজ উই কনফার্ম বাই ইলেকট্রন মাইক্রোস্কোপি, আরও ভালো মাইক্রোস্কোপ অথবা আরও ডিফারেন্ট টাইপ অফ স্টেইন দিয়ে, যেখানে সেল মেমব্রেনগুলো ভালো মতো বোঝা যায়। ঠিক আছে, বুঝতে পারছো? মানে শুধুমাত্র একটা সিঙ্গেল লাইট মাইক্রোস্কোপ দিয়ে কনফিউজড হয়ে আমরা বসে থাকি না,
বাট যেহেতু লাইট মাইক্রোস্কোপ দিয়ে কনফিউশন হয় এজন্য এটার নামটাই সিউডো স্ট্র্যাটিফাইড, এবং এটার নাম থেকে আমাদের কেয়ারফুল থাকতে হবে যে স্ট্র্যাটিফাইড মানে মাল্টিপল লেয়ার থাকলেই হবে না, আমাদেরকে সেল মেমব্রেন গুলো বুঝতে হবে। তোমরা যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখবা সেল মেমব্রেনও কিন্তু বোঝা যায় হালকা পাতলা, মানে সবচেয়ে ইজিলি দেখা যায় নিউক্লিয়ার, মানে সবচেয়ে ইজিলি দেখা যায় নিউক্লিয়াস, কিন্তু তার সাথে সেল মেমব্রেনটা আমাদের খেয়াল করতে হবে। নিউক্লিয়াস মাল্টিপল লেভেলে থাকার জন্য কি মাল্টিপল সেল, নাকি একটা লেয়ারেরই সেল বাট উইথ মাল্টিপল হাইট, আমাদের এটা খেয়াল করতে হবে। এমন না যে আমাদেরকে এটা পুরোপুরি কনফিউজড করে রাখবে, শিওর হইতে পারবো না, শিওর হইতে পারবো বাট উই হ্যাভ টু মানে ক্রস চেক আর কি, ঠিক আছে। তোমরা প্রশ্ন করতে পারো, প্রশ্ন করতে করতে আমি হচ্ছে আজকের ইয়েটা একটু বের করি, আজকের যে অ্যাসাইনমেন্টটা তোমরা দিলে ভাইয়া প্যারেনকাইমা আর স্ট্রোমাটা যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা, প্যারেনকাইমা স্ট্রোমাটা যেটা বললাম যে যে কোনো টিস্যুতে দুই রকমের সেল বা দুই মানে যে কোনো টিস্যুর দুইটা পার্ট আছে, একটা পার্ট যা ওই টিস্যুর মেইন কাজটা করতে হেল্প করে, আরেকটা পার্ট যা ওই মেইন পার্টকে হেল্প করে। যে অংশটা টিস্যুর যে অংশটা মেইন কাজ করে ওটাকে বলা হয় টিস্যুর প্যারেনকাইমা, আর টিস্যুর যে অংশটা প্যারেনকাইমাকে সাপোর্ট করে বাই নিউট্রিশন বাই এনি আদার মিনস ওইটাকে বলা হয় স্ট্রোমা, ঠিক আছে। তোমরা এভাবে চিন্তা করো, তোমরা যখন কমলা খাও, কমলার যে রসটা, সে রসটা হচ্ছে প্যারেনকাইমা, কিন্তু কমলার যেই পার্টটা যেটা মানে 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 চাবাইলেও সহজে ইয়ে হয় না, গিলে ফেলতে হয় কষ্ট করে, ওইটা হচ্ছে স্ট্রোমা, ঠিক আছে। এটাই আর কি, জাস্ট এক্সাম্পল হিসেবে মনে রাখো। মেইন জিনিসটা হচ্ছে কমলা খায় মানুষ কমলার রসের জন্য, কিন্তু তার সাথে বাই প্রোডাক্ট হিসেবে এসব ছোকলা টোকলা ওগুলা থাকে, কিন্তু ওগুলা কিছু করার নেই, আরাম করে খাওয়ার কোনো উপায় নাই, সবগুলোই খাইতে হবে একসাথে। জিনিসটা মানে এরকম আর কি। The part of the tissue which helps conduct the main function is called parenchyma. Part of the tissue which supports the parenchyma is called the stroma. আচ্ছা ভাইয়া, ভাইয়া এন্ডোথেলিয়াম জিনিসটা যদি একটু আবার বলতেন। এন্ডোথেলিয়াম হচ্ছে ব্লাড ভেসেলের লাইনিং এপিথেলিয়াম। ব্লাড ভেসেল, লিম্ফ ভেসেল, ব্লাড ক্যাপিলারি, লিম্ফ ক্যাপিলারি, এই সব কিছু লাইন